ছাড় কুত্তা জানোয়ার, ছেড়ে দে বলছি আমাকে। তুই তোর সাহস কি করে হয় রে আমাকে লিপ কিস করার? ছি সাগর ছি, আমি তোর সম্পর্কে খালা লাগি। তুমি তো আর আমার নিজের খালা না, আর তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপরেও কেন তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করো? নিজের খালা না হলেও তো তোর সম্পর্কে খালা হই, তাই না? তাহলে খালা আর ভাগ্নে কিভাবে প্রেম করতে পারে? আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি সেটা ভালো করেই জানো। জানলেও আমার কি করার? আমি কখনো তোকে ভালোবাসতে পারবো না, কারণ তুই আমার সম্পর্কে ভাগ্নে লাগিস। সত্যি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো, ভালোবাসাটা তো আর সম্পর্ক দেখে হয় না, মন থেকে হয়ে যায়। মন থেকে হয়ে গেছে তোমার প্রতি আমার ভালোবাসা। ননসেন্সের মতো কথা বলিস না, বুঝছিস? চুপচাপ বাসায় চলে যা, আর এসব ভূত মাথা থেকে নামিয়ে ফেল। আমি কখনোই পারবো না তোমাকে ভুলে থাকতে, আর অন্য কাউকে হতে দেব না আমি বেঁচে থাকতে। কথাটা বলে সাগর চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আমি একটা বাগানে বসেছিলাম, হঠাৎ সাগর এসে আমার পাশে বসলো। আমি ভাবছিলাম হয়তো গল্প করার জন্য এসেছে, কারণ সে আমার ক্লাসমেট। কিন্তু হুট করে সে আমার লিপে তার লিপ লাগিয়ে লিপ কিস করতে লাগলো। আমি হতবাক, কারণ সে আমার সম্পর্কে ভাগনা লাগে। আমাকে অবশ্য সে অনেকবার বলেছিল সে আমাকে ভালোবাসে। আমি মনে করেছিলাম দুষ্টুমি করে, কিন্তু আজকে যেটা করলো সেটা অভাবনীয়। আমি কখনো কল্পনাও করতে পারিনি সে আমাকে এইভাবে জড়িয়ে ধরে, তাও আবার লিপ কিস করবে। আমার একদম রাগ উঠে যাচ্ছে। আমি কখনো তাকে সেই চোখে দেখিনি, কারণ সে আমার ভাগ্নে লাগে। এমনিতেই অনেক দুষ্টুমি করি, আমাদের ক্লাসে দেখে মনে হবে যে আমরা প্রেমিক প্রেমিকা, কিন্তু আমাদের মাঝে তেমন কিছুই ছিল না। আমাদের বলতে আমার মাঝে, কিন্তু সাগরের মাঝে এত কিছুর পরিবর্তন হয়ে গেছে আমি কখনো বুঝতে পারিনি। সে আমাকে বলেছিল অনেকবার যে সে নাকি আমাকে ভালোবাসে। আমি মজার ছলে নিয়েছিলাম, কিন্তু আজকে যেটা আমার সাথে করলো। ধুর, এটা আমি কি করলাম? মাথায় কি আমার কমন সেন্স বলতে কিছুই নাই নাকি? কেন করতে গেলাম এটা? ধুর, কি হইছে? এখন থেকে আর মুখে বলে লাভ হবে না। এখন থেকে যতবার সময় পাবো, সুযোগ পাবো, সোজা গিয়ে লিপ কিস করে আসবো। লিপ কিসে এমন যে একটা অনুভূতি কাজ করে, যেটা বলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি তাকে ভালোবাসি, এতদিন ধরে বলে আসছি, তার কথা কানে যায় না। আজকে কেমন লাগে দেখ। সে তো আমার নিজের খালা না যে তাকে ভালোবাসা যাবে না, বা কোনো নিকটস্থ আত্মীয় খালাও না। তাহলে তাকে ভালোবাসতে মানা কোথায়? কিরে সাগর, কোথায় গিয়েছিলে এতক্ষণ ধরে? যে তোকে বাসায় ডাকতেছি, কোথায় ছিলে এতক্ষণ? তোমার বৌমার কাছে গিয়েছিলাম, কিন্তু সে তো আমাকে আর মেনে নিল না, তাই ঘরের ছেলে ঘরে ফিরে আসলাম। তোকে আর কতবার বলবো যে আমার সাথে এরকম ফাজলামি করবি না, বুঝছিস? আম্মু, আমার বিয়ে দাও না কেন? আমাকে বিয়ে দাও, তোমার নাতিপুতি দেখতে ইচ্ছে করে না? তাড়াতাড়ি দিয়ে দাও আমার। এবার কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বলছি না তোকে একটা কাজ করতে হবে? এখন মিতুদের বাসায় যা, আর তার আম্মুকে গিয়ে আমার কথা বল যে আমি তাকে ডাকতেছি। আমি যেতে পারবো না। তোমার দরকার তুমি যাও, আমার বউ দরকার। বউ তো আমাকে এনে দিবা না, তাহলে এখন আমি যেতে পারবো না। পাগলামি করতে নেই বাবা, এইসব বিষয় নেই। যেহেতু তুই চাচ্ছিস বউ এনে দেব, সমস্যা নেই। সত্যি নাকি? কবে এনে দিবে বউ আমাকে? তাহলে আমি সেইভাবে। অনেক হয়েছে ফাজলামো, এবার কিন্তু আমি সিরিয়াস হয়ে যাচ্ছি। তার আগে তুই মৃত্যুর আম্মুকে গিয়ে খবরটা জানিয়ে আয়, আমি সিরিয়াস হওয়ার আগে। কি আর করব, দ্রুত পায়ে মৃত্যুর সামনে দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে ফেললাম তাদের। আমাদের বাসার মৃতদের বাসার পাশাপাশি। আন্টি কোথায় আপনি? আন্টি, আন্টি কোথায় আপনি? এই যে আমার লক্ষ্মী আন্টি। বদমাস পোলা কোথাকার, সবসময় ফাজলামো করা লাগে সবার সাথে। কখন কে কোন মেজাজে থাকে বুঝিস না? আন্টি, আপনি আমাকে ঝাড়ি মেরে কথা বললেন। আচ্ছা, আর কখন আপনাকে আন্টি বলে ডাকবো না, আপনার সাথে কথাও বলবো না, কারণ আমি তো খারাপ, আমাকে কেউ দেখতে পারে না। আরে এভাবে বলতেছিস কিসের জন্য? আমি কি একবারও বলেছি তোকে কেউ দেখতে পারে না? এমনিতেই আজকে মন মেজাজ ভালো না, তাই না দেখে বলে ফেলেছে। মন খারাপ করিস না আবার। আপনারা হয়তো ভাবছেন যে মেয়ে হয়ে খালা তার মা কেমনে আন্টি হয়, তাই না? নানি না হয়ে। আসলে আমি তাকে ছোটবেলা থেকেই বলে আসছি যে আমি তার মেয়েকে বিয়ে করব,
তাকে নানি বলে ডাকতে পারবো না আমি। প্রচুর পরিমাণ খচ্চর ছিলাম। সবাই আমাকে আদর করে, কেউ বাদ যায় না। তখন থেকে অভ্যাস হয়ে গেছে, তাই এখন আন্টি বলে ডাকি। অনেকবার আব্বু নানাজি মানা করেছিল, আমি শুনিনি। আমার পথে আমি অটল ছিলাম, যার ফলে এখন আর চাইলেও পরিবর্তন করতে পারি না। অভ্যাস হয়ে গেছে। মিতু, সাগরকে কিছু খাইতে দে তো। ফ্রিজে দেখ কি কি আছে। তোমার নাতনিকে তুমি যা পারো আদর করো, আমি তাদের কিছু দিতে পারবো না। এটা আবার কোন ধরনের কথা শুনি? এভাবে কথা বলতেছিস কিসের জন্য আজকে? আন্টি, আমার বউ মনে হয় রাগ করছে। রাগ ভাঙলে এমনিতেই ঠিক হয়ে যাবে। এখন আমি দেখতেছি কি আছে, কি খাওয়া যায়। কুত্তা, তোকে মুখে যদি আর একবার এইসব কথা শুনেছি, তোর মুখ আমি ভেঙে ফেলবো। আর কখনো এরকম ইয়ার্কি করবি না আমার সাথে। তখনকার কথা কি মনে নাই? আবার শুরু করে দেব নাকি? কিন্তু আন্টি, এখন রুমের ভিতরে ভয় লাগে। তোকে যে কি করব, একবার সুযোগ আগে পাই, তারপর দেখ তোর অবস্থা আমি কি করি। আমাকে লিপ কিস করিস? তোর সাহস কত বড়! মাত্র তো লিপ কিস করেছি, আরো কত কি করব। ওয়েট এন্ড সি। ক্লাসমেট খালাতো বউ। কুত্তা, বিড়াল, হাতি, তোকে আমি খুন করে ফেলবো যদি তুই আর কখনো আমাকে বউ বলেছিস। এত রাগ করো কেন বউ? কয়েকদিন পর তো আমার সাথে ঘুমাতে হবে। ছি সাগর, তুই কিভাবে আমার সাথে এরকম অভদ্র ভাষায় কথা বলতে পারিস? তোর কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নাই? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? না, কিচ্ছু নাই। ভালোবাসি, তাই লজ্জা শরম কাণ্ড জ্ঞান সবকিছু উধাও হয়ে গেছে। আর ছেলেরা স্বভাবগতভাবেই লজ্জা পায় না। তোকে সত্যি আমি খুন করে ফেলবো। আমার মেজাজ গরম করাবি না, বুঝছিস? আমার চোখের সামনে থেকে চলে যা। কি হয়েছে তোদের মাঝে? তোদের দেখে মনে হচ্ছে নিশ্চয় তোদের মধ্যে কিছু হয়েছে। আম্মু, তুমিও না, কখন কি বলে বসো বুঝি না। তোমাকে না আপু ডাকতেছে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তো যাচ্ছি, কিন্তু তোকে যে বললাম সাগরকে কিছু দিতে, তুই না দিয়ে এখন এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর তোরা এত ঝগড়া করতেছিস কিসের জন্য শুনি? দেখুন আন্টি, তোমার মেয়ে আমাকে কই একটু ভালোবেসে বুকে জড়িয়ে নিয়ে একটু চুম্মা চাটি দিবে, তা না করে কি রকম ঝাড়ি মারতেছে। সাগর, ভালো হবে না বলে দিচ্ছি, একদম খুন করে ফেলবো। আম্মু, ও যেন আর কোনোদিন আমাকে এসব অভদ্র ভাষায় কথা না বলে, ওকে বলে দাও। তুই ভালো করে জানিস ছোট থেকে ঘাটতেরা, এখন বলে কি আর তাকে ভালো করা যাবে? আরে বউ, এত রাগ করো কিসের জন্য? স্বামীকে একটু ভালোবাসলে সমস্যার কথাই বুঝি না। এলার্জি আছে নাকি আমাকে ভালোবাসতে? মিতুর চোখের দিকে তাকিয়ে কথাটা বললাম। আন্টি তেমন ভাবে বুঝতে না পারলেও মিতু ঠিকই বুঝতে পারতেছে আমি সিরিয়াসলি কথাটা বলতেছি। তাই মিতু সেখানে দাঁড়িয়ে না থেকে রাগ দেখিয়ে নিজের রুমে চলে গেল। যতই যাই করো না কেন, আমাকে তো ভালোবাসতেই হবে তোমাকে। যতই যাই করতে চাও, কাজ হচ্ছে না, ভালোবাসতেই হবে আমাকে। আমি বাধ্য করাবো তোমাকে আমার প্রেমে পড়তে, কারণ তোমাকে ছাড়া আমার চলবে না। তুমি ছাড়া আমি অসহায় খালাতো ক্লাসমেট বউ। দিলি তো আমার মেয়েটার মন মেজাজ খারাপ করে। এত বাদরামি করিস তুই। আন্টি, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিলে কেমন হয়? আমি তাকে রানীর মতো রাখবো, আর তোমার পাশাপাশি থেকে যাবে, বাইরে যেতে হবে না। তোমার কোনো সমস্যা হলে দৌড়ে আসবো দুজনে। আবার শুরু করে দিলে তুই। আমি তোদের বাসায় যাচ্ছি, তুই কি এখন এখানে থাকবি নাকি? আমার সত্যি কথা কেউ বিশ্বাস করে না, এটাই সবচেয়ে বড় দুঃখ আমার। এখানে থেকে আর আমি কি করব, যেখানে কেউ আমাকে ভালোই বাসে না। ফাজলামো বন্ধ করে ফ্রিজে দেখ কি কি আছে, যা খেতে মন চাই খা, আমি তোদের বাসায় আছি। তারপর আন্টি চলে গেল। আমি তো এই সুযোগে ছিলাম যে কখন আন্টি আমার বাসায় চলে যাবে আর আমি কখন মিতুকে একা পাবো। এবার দেখো কি কি করি তোমাকে। আমাকে ভালোবাসবে না তাই তো? তোমাকে ছাড়া যেহেতু আমি থাকতে পারবো না, তাই তোমাকে যে কোনো ভাবেই হোক আমার কাছে আনবো। রুমের ভেতরে শুয়ে আছি, হঠাৎ করে কে যেন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। চোখ দুটো পেছন করে দেখি সাগর। উফ, ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দে। এটা তুই কি করতেছিস? প্লিজ ছেড়ে দে, ব্যথা পাচ্ছি। ছেড়ে দেওয়ার জন্য কি ধরেছে নাকি? আমি তো ব্যথা দেওয়ার জন্যই ধরেছি। এরকম করিস না প্লিজ। আমি না তোর খালা, খালার সাথে কেউ এরকম ব্যবহার করে? সমাজের লোক শুনলে বলবেটা কি? তোমাকে বলছি না আমাকে তুমি করে বলবা? আর আমি তোমাকে ভালোবাসি, আর আমরা দুজন বিয়ে করব খুব তাড়াতাড়ি। তুমি তাহলে এরকম করো কেন বুঝি না। সাগর, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি ব্যথা পাচ্ছি। তুমি আমার সাথে এরকম করতেছো কেন? তুমি এটা ঠিক করতেছো না, বুঝছো?
আমি ঠিক করতেছি। আমার মনে হচ্ছে আমি ঠিক করতেছি, কারণ আমি যাকে ভালোবাসি তাকে আপন করে নিতে চাইতেছি। তুমি বুঝতে পারো না কেন? তুমি আমাকে যেভাবে জড়িয়ে ধরে আছো, মনে হচ্ছে আমি তোমার বিয়ে করা বউ। এখন তুমি আমার সঙ্গে সেক্স করতে চাচ্ছ, তাই না? সেক্স করতে চাইবো কিসের জন্য? আমি তো তোমাকে একটু আদর করে দিচ্ছি। সেক্স তো বিয়ের পরে করব। আমার এখন সেক্স করার কোনো ইচ্ছা নাই। আর হ্যাঁ, তুমি যদি চাও তো তোমার ইচ্ছাটা পূরণ করে দিতে পারি। কুত্তার বাচ্চা, খালার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছিস নাকি? এসব কিরকম বেয়াদবের মতো কথা বলতেছিস? তোমাকে তো আগেই বলেছি আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে যে সম্পর্ক আছে সেটা মানতে চাচ্ছি না, আমি নতুন করে সম্পর্ক করতে চাচ্ছি। আমার পক্ষে সেটা কখনো সম্ভব না। বোঝাতে পেরেছি আমি তোমাকে? কে শুনে কার কথা? সাগর আমাকে পেছন থেকে অনেক শক্ত করে আবার জড়িয়ে ধরলো। আমি তার শক্তির সাথে পারতেছি না। যতই হোক, সে একটা ছেলে আর আমি একটা মেয়ে। আমি কি একটা ছেলের সাথে শক্তিতে পেরে উঠতে পারবো নাকি? তার স্পর্শগুলো কেমন জানি আমাকে শিহরিত করে তুলছে, কিন্তু এই শিহরণ তো ভালো না, কারণ সে আমার ভাগ্নে, আর ভাগ্নের সাথে কখনো সম্পর্কে জড়ানো যায় না। সমাজের লোক শুনলে কি বলবে? বিশ্রী একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন আমার সাথে। আমি কি করে যে ওকে বোঝাই যে এটা কখনো পসিবল না? আমি তার খালা। এত কিছু ভেবে কি লাভ বলো? তুমি আর আমি তো ক্লাসমেট, তাই না? আর তুমি যে আমার খালা সেটা তো আশেপাশের কয়েকটা বাসার লোকই জানে, আর কেউ তো জানে না, তাই না? দেখ, আমার একদম খারাপ লাগতেছে। তুই আমাকে ছেড়ে দে, তারপর বসে কথা বল। প্লিজ আমাকে ছেড়ে দে। আমি ভালো করে জানি এখন যদি আমি তোমাকে ছেড়ে দেই তাহলে তুমি আমাকে সেই লেভেলের পিটানি দেবে। তার থেকে যেভাবে আছো সেভাবে থাকো, একটু নড়াচড়া করার চেষ্টা করবা না। সাগর, ভালো হবে না বলে দিচ্ছি। এরকম করাটা ঠিক না। তুমি আমাকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। কয়েকদিন পর আমরা তো একসাথে থাকবো, তাই না? তখন তো আর তুমি এভাবে আমাকে ঝাড়ি মারবে না। তখন তো তুমি আমাকে কাছে টেনে নিবা, তাই না? এখন থেকে অভ্যাস করো। তুমি যেটা ভাবছো সেটা শুধু কল্পনা। তোমার ভুল, এটা বাস্তবে কখনো হবে না, বুঝেছো? আমার জীবনটা নষ্ট করিও না এভাবে। অন্য একটা মেয়েকে ভালোবাসো, আমি তোমাকে প্রেম করিয়ে দিব। কথা দিলাম। যাও, তাও আমার পিছু ছেড়ে দাও। অন্য মেয়ের সাথে যদি প্রেম করতাম, যদি অন্য মেয়েকে আমার মনে চাইতো, তাহলে তোমাকে তো অনেক আগে বলতাম, তাই না? দেখো সাগর, এটা কখনো হয় না। প্লিজ তুমি এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। প্লিজ, এটা হয় না। দেখো, তুমি চাইলে সবকিছু হয়, কেন বুঝতেছো না আমার মনের ব্যাপারটা? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এই বিষয়টা বাসায় জানতে পারলে তোকে প্লাস আমাকে দুজনকে কিরকম পিটানি পিটাবে, বা আমাদের ফ্যামিলি কিরকম একটা ডিস্টেন্স তৈরি হবে, একটু ভেবে দেখেছিস? কিচ্ছু হবে না আমাদের ফ্যামিলিতে। তুমি শুধু আমাকে ভালোবাসো, আমরা দুজনের ফ্যামিলিকে বুঝিয়ে বলবো, দেখবে যে সবকিছু ঠিক থাকবে। আমি সাগরকে বোঝাতে চাচ্ছি একটা, সে বুঝতেছে অন্য একটা। হঠাৎ করে সাগর আমার গলায় চুম্বন এঁকে দিল। আমার শরীরের ভেতর একটা শিহরণ বয়ে গেল। আমি তাকে যতই সরানোর চেষ্টা করতেছি, কিন্তু সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরতেছে। বুঝতেছি না এটা কোন ধরনের অসভ্যতা। আমার কেমন যেন সুরসুরি লাগতেছে। আমার একদম এই ব্যবহারগুলো ভালো লাগতেছে না, বুঝছিস? আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি চিল্লাবো, ভালো হবে না। চিল্লানি দাও যত পারো, সবাই এসে দেখুক। আমি তাহলে সবাইকে বলবো আমাদের বিয়ে দিয়ে দিতে। উফ, একটু বোঝার চেষ্টা করো, এটা ঠিক না। প্লিজ এসব করিও না প্লিজ। আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করব, এটাই ফাইনাল কথা। আর অন্য কোনো ছেলের কথা তুমি মাথায় চিন্তাও করবে না। আমার যার সাথে খুশি, যা খুশি আমি তাই করে বেড়াবো, তাতে তোর কি? কথাটা বলতে দেরি, সাগর আমাকে লিপ কিস করতে দেরি করলো না। আজব তো, সাগরের হলোটা কি? এরকম করতেছে কেন আমার সাথে? আগে তো কখনো এরকম খারাপ ব্যবহার করেনি, ইদানিং তার হলো কি? আর আমি তাকে এত বাধা দেওয়ার পরও, এত খারাপ কথা বলার পরেও সে আমার সাথে এরকম করে। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু তাও সাগর আমাকে ছেড়ে দিচ্ছে না। অনেকক্ষণ ধরে সে আমার লিপে কিস করে যাচ্ছে। আমি সাগরকে সজোরে ধাক্কা দিলাম, তারপর ঠোঁট দুটাকে রক্ষা করলাম। আর কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে মরেই যেতাম আজ। তুই কি মানুষ? এইভাবে কেউ কাউকে শ্বাসরুদ্ধ করে কিস করে? আজকে তো মাত্র শুরু হলো, এখন থেকে যদি তুমি অন্য কোনো ছেলের কথা মুখে তোলো, যখন তুলবা তখনই তোমাকে কিস করব, সেটা যেখানেই হোক না কেন, কলেজ হোক বা বাসা। তুই কিন্তু একদম খারাপ ব্যবহার করতেছিস আমার সাথে, এসব ঠিক না। তুই একটু বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝতে চাই না,
আমি তোমাকে ভালোবাসি এটাই জানি, আর অন্য কোনো কথা শুনতে চাই না। সাগরের গালে সজোরে থাপ্পড় মেরে দিলাম, দিয়ে তাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে রুমের দরজা লাগিয়ে দিলাম। পেয়েছে নাকি সাগর? তো অভদ্র হলো কিভাবে? মিতু, এটা আমার সাথে কি করলো? আমাকে এইভাবে অপমান করলো, থাপ্পড় দিল। আরে যাই হোক, বউয়ের হাত থেকে থাপ্পড় খাইছি, এটা তো ভালোবাসা স্বরূপ খেতেই পারি আমি। আজকে মুডটা অনেক ফুরফুরা হয়ে গেল, কারণ দুইবার লিপ কিস করলাম। আহ কি শান্তি! আগে যদি জানতাম মেয়েদের লিপ কিস করলে এত শান্তি পাওয়া যায়, তাহলে তো এতদিন সিঙ্গেল থাকতাম না, একটা না একটা প্রেম করে নিতাম শুধু লিপ কিস খাওয়ার জন্য। বাস্তবে কিন্তু এখন আমি সিঙ্গেল, প্রেম করতে পারি নাই। সাগর, তুই এখনো আমাদের বাসায়? আমি তো ভাবলাম তুই বাইরে গেছিস, তাই তোর আম্মুকে বললাম সাগর বাইরে গেছে। কেন, কি হয়েছে? আমার কোনো প্রয়োজন আছে নাকি বাসায়? আমি তেমন কিছু জানি না, তোর আম্মু খোঁজ করলো তাই তোকে বললাম। এখন বাসায় যা। আন্টি, তুমি যেটা ফ্রিজে রেখে গিয়েছো না, কি যে মজা জানো না? সেই মজা, এত মজা পেয়েছি, এখন থেকে প্রতিদিন আসবো খেতে। আচ্ছা আসিস, সমস্যা নেই। আমি কি মানা করবো নাকি তোকে? যখন ইচ্ছা তখন এসে খেয়ে যাবি। তুমি যেহেতু পারমিশন দিয়ে দিয়েছো, আর আমাকে মানা বা আমাকে আটকে রাখতে পারে কে? আচ্ছা, অনেক ফাজলাম হয়েছে, এখন বাসায় যা। তোর আম্মু কি বলে শোন, না হলে আবার পরে রাগারাগি করবে। আবার মন খারাপ করে আমার বাসায় চলে আসিস না। না হয় তোমার বাসায় আসি। তুমি কি বিরক্ত হও? যদি বিরক্ত হও বলে দাও, তাহলে বাহিরে চলে যাব, তোমার বাসায় আসবো না। আরে পাগল, আমি আবার সেটা তোকে কখন বললাম? এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস কিসের জন্য বুঝি না বাপু। আচ্ছা বাসায় গেলাম, না হলে আম্মু আবার আমার উপর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে অত্যাচার শুরু করে দিবে। আচ্ছা যা, সময় পেলে চলে আসিস, আড্ডা দিব, সমস্যা নেই। ওয়েট করো, সন্ধ্যায় আসবো, আবার এসে আড্ডা দেব। তারপর সেখান থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু বসে আছে আর ফোনে কার সাথে যেন কথা বলতেছে। আম্মু বলো, কি বলবা? কিসের জন্য এত জরুরি তলব? তুই কিন্তু দিন দিন অনেক পেকে যাচ্ছিস, সেটা কিন্তু ভালো লক্ষণ না। তুমি আমাকে শেষ পর্যন্ত এইভাবে বলতে পারলে? আমার কখনো খারাপ ব্যবহার দেখেছো তুমি? ওসব কথা বাদ দে, যেটার জন্য তোকে এখানে ডেকে আনলাম এখন সেটা বলতেছি। তোর সামনের সপ্তাহে বিয়ে। এভাবে বলতে নেই আম্মু, আমার লজ্জা করে। এভাবে কেউ মুখের উপরে বলে? ওরে আমার লজ্জাবতী রে, লাজুকরাতা রে, একটু আগে তুই যেভাবে আমাকে কথাগুলো বললি, তখন কি তোর লজ্জা লাগেনি? তখন তোর লজ্জা কোথায় ছিল? এখন লজ্জা সে ভরপুর হয়েছে তোর মাঝে। তার মেয়ের নাম কি? মেয়ের বাসা কোথায়? মেয়ের আব্বু কি করে? মেয়ে কি করে? মেয়ের আম্মু কি করে? তার 14 গোষ্ঠীর ডিটেলস দাও। আমি সেসব কিছু জানি না। এখন তুই যা, বুঝছিস? কোনো কথা হবে না, এখন বাইরে যা। আমার মাথা খাবি না, আমার মাথা ব্যথা করতেছে, বাইরে যা। আম্মু যেহেতু রেগে গেছে, আর আমার এখানে এক মুহূর্ত থাকা যাবে না। তাহলে আবার কখন মত পাল্টে ফেলে তারা ঠিক ঠিকানা নাই। তাই দৌড়ে আম্মুর রুম থেকে, বাসা থেকে বেরিয়ে পড়লাম। এখন যাই, দেখি কোথায় আড্ডা দেওয়া যায়। যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব। কি খুশি, বিয়ে হবে রে! ওরে, আমার বিয়ে হবে রে! আম্মু আর কখনো সাগরকে আমাদের বাসায় আসতে দেবে না। ও যদি এই বাসায় আসে তাহলে আমি নানুর বাসায় চলে যাব। এটা আবার কেমন কথা? তোদের মাঝে কি ঝগড়া হয়েছে? তুই হঠাৎ করে সাগরের উপরে তো রেগে যাচ্ছিস, ব্যাপারটা ঠিক বুঝলাম না। তোরা না একসাথে না থাকলে তোদের ভালো লাগে না, আর এখন তুই কি সব অযথা কথা বলতেছিস? আমি যা বলেছি একদম ঠিক বলেছি। আমি সাগরের মুখ দেখতে চাই না। আমি হয় নানুর বাসায় চলে যাব, না হয় আমার বিয়ে দিয়ে দাও। আমি আমার স্বামীর ঘরে চলে যাব, তাও তোমার এই বাসায় থাকবো না। তোদের মাঝে কি হয়েছে সেটা আমি জানি না, আর জিজ্ঞেস করলেও তুই বলবি না, সেটা আমি ভালো করেই জানি। কিন্তু হ্যাঁ, তোর নানির বাড়িতে যাওয়া হচ্ছে না আর, কারণ তোর বিয়ে সামনের সপ্তাহে। কি আমি বললাম আর তুমি সঙ্গে সঙ্গে আমার বিয়ে দিয়ে নিজেকে উদ্ধার করতে যাচ্ছ নাকি? বুঝি না। আমি না হয় রাগের মাথায় বললাম, সেজন্য কি তুমি আমার বিয়ের সামনের সপ্তাহে দেবা? আমি ছেলেপক্ষের সাথে কালকে কথা বলতে যাব, যদি তারা বেশি রকম আবদার না করে তাহলে সামনের সপ্তাহে বিয়ে দিয়ে দেব, এটাই ফাইনাল কথা। আম্মু তোমার মাথা ঠিক আছে? আমার বিয়ে দিয়ে দিবে এই বয়সে? আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? তুমি বলো। আমি এখন বিয়ে করব না। তাহলে তোকে এ বাসায় থাকতে হবে। আর সাগর ছোটবেলা থেকে এ বাসায় যাওয়া আসা করে, এখন যদি আমি তাকে বাধা দেই যে এই বাসায় আসা যাবে না,
তাহলে তার আম্মু আর তার আব্বু এমনকি সাগর কি ভাববে? আমি কি আপু আর দুলা ভাইয়ের কথা বলেছি নাকি? আমি শুধু সাগরের কথা বলেছি। সাগর এই বাসায় আসবে না, আমার এটাই শেষ কথা। সাগর কি এমন তোর পাকা ধান কেটে খাইলো রে যে এ বাসায় আসতে দিবি না? আগে এটা আমাকে বুঝিয়ে বলতো। আচ্ছা আম্মু, সাগরদের সাথে আমাদের সম্পর্কটা কি আসলে? সাগর কি সত্যি আমার ভাগ্নে, নাকি আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে, নাকি হুদাই প্রতিবেশী হিসেবে? না, আমাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই বা নিকটস্থ কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। আমরা দুই ফ্যামিলি দুই অঞ্চল থেকে এখানে এসে বসতি করেছে। সাগরের আম্মুর বয়স আমার বয়স থেকে কিছুটা কম, 5-6 বছর এরকম হবে। আর তার জন্য সাগরের আম্মু আমাকে আন্টি বলে ডাকে। আমিও তাকে ভাস্তির মতো দেখে আসছি, এইটাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু তাদের সাথে আমাদের এরকম ঘনিষ্ঠ সম্পর্ক হলো কি করে? কি আজব কথা বলতেছিস বলতো? তোর কি হয়েছে? আর তোদের মধ্যে কি কোনো সমস্যা? এত ন্যাকামি না করে আমাকে বলতে পারিস, বুঝেছিস? আমাদের মাঝে তেমন কিছু হয় নাই। এখন তুমি তোমার হাতের কাজ শেষ করো, আমি একটু ঘুম দিব। এখনো কি সাগরকে নিয়ে তোর কোনো কনফিউশন বা তোর কোনো প্রশ্ন আছে? বা সাগরের উপর এখনো কি তোর রাগ আছে? আমি ফালতু কথা বলতে চাচ্ছি না, এখন মুডটা নষ্ট করতে চাচ্ছি না, আমি ঘুম দিব। এখন ক্লান্ত লাগতেছে, ঘুমাবো আমি। তারপর আম্মুকে আর কোনো কথা বলতে না দিয়ে সোজা আমার রুমে চলে আসলাম। একটা কথা আমাকে ভাবাচ্ছে, সেটা হলো সাগর তো আমার নিজের কোনো সম্পর্কে ভাগিনা লাগে না, জাস্ট মুখে মুখে একটা সম্পর্ক। তার জন্য তাকে আমি ভাগিনা বলে সম্বোধন করি। কি করা উচিত এখন আমার? সে তো আমাকে ভালোবেসে পাগল হয়ে আছে, আমারও তার উপর একটু দুর্বলতা আছে। ছেলেটা দেখতে অনেক ভদ্র, নম্র ভদ্র। আমার সাথে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে তেমনভাবে মেশেও না বা কথাও বলে না, বা তেমন কোনো মেয়ের সাথে ফাজলামও করে না আমাকে ছাড়া। কিন্তু ইদানিং সাগরের অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। এটা কিভাবে সম্ভব? সে আমাকে অনেকবার প্রপোজ করেছিল, কিন্তু আমি সেটা মজার ছলে নিয়েছিলাম। কিন্তু এখন দেখছি সে সত্যি সত্যি আমাকে পছন্দ করে। এখন আমার কি করা উচিত? এমন পরিস্থিতির মধ্যে পড়বো কখনো ভাবতে পারিনি, যে এমন একটা পরিস্থিতির শিকার হতে হবে আমাকে। সমাজের লোকের ভয় কিছু করতে পারছি না, আর বাসার লোকের ভয় সাগরের সাথে কথা বলা বন্ধ করতেও পারছি না। সাগরের পরিবারের সাথে আমার পরিবারের এমন একটা বন্ধন সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে না এই বন্ধন কখনো নষ্ট হবে। কিন্তু যদি সেটা আমার জন্য নষ্ট হয়, তাহলে কি নিজেকে ক্ষমা করব? সেটাই আমাকে খুব ভাবাচ্ছে। উফ, আর কোনো চিন্তা করতে পারতেছি না। এখন আমার কি করা উচিত? তার ভালোবাসার ডাকে সাড়া দেওয়া উচিত, নাকি এখন অন্য কাউকে বিয়ে করে এখান থেকে চলে যাওয়া উচিত? কারণ এখানে থাকলে তো আমি সাগরের উপর একদিন না একদিন দুর্বল হয়ে যাব। কথাগুলো ভাবতেছিলাম, হঠাৎ করে বুঝতে পারলাম আমার রুমে কেউ প্রবেশ করেছে। পেছনে তাকিয়ে দেখি আমার সেই বজ্জাত সাগর। তুই আবার এখানে এসেছিস কিসের জন্য? তোকে মানা করেছি না এই বাসার ত্রিসীমানার আশেপাশে আসবি না? যদি প্রাণভোমরাটা এইখানে থাকে, তাহলে দেহটা কি বাহিরে থাকতে পারে? প্রাণভোমরার খুঁজে তো দেহটা ভিতরে চলে আসবেই, তাই না? দেখ সাগর, এটা ভালো হবে না বলে দিচ্ছি। এটা কখনো সম্ভব না আমার পক্ষে। অন্তত এটা আমি কখনোই করতে পারবো না। তাহলে আমি বাসার সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে বিয়ে করতে চাই। যদি তাড়াতাড়ি আমাকে তোমার সাথে বিয়ে না দেয়, তাহলে আমি বাসা থেকে বেরিয়ে যাব, আর কখনো বাসায় ফিরবো না। সাগর, তুই বুঝতেছিস না কিসের জন্য? কেন এরকম করতেছিস শুনি? তোর আর আমার জন্য যদি আমাদের ফ্যামিলির মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, একটা দ্বন্দ্ব তৈরি হয়, তুই কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবি বল? আর সেই দ্বন্দ্বের একমাত্র কারণ থাকবে তুমি, কারণ তুমি তোমার মনটা আমাকে দিচ্ছ না, যার কারণে আমার মনে ব্যাকুলতার সৃষ্টি হয়েছে। কখন কোন দিকে চলে যাবে নিজেও জানি না। এতবার বলতেছিস, তাও কেন এরকম করতেছিস বুঝি না। একটু বোঝার চেষ্টা কর, তাহলেই তো হয়ে যায়, তাই না? অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে সংসার কর। তোমাকে বলছি না, আমার দ্বারা অন্য মেয়ের কথা চিন্তা করা কখনো সম্ভব হবে না। তারপরও এসব কথা কিসের জন্য বলো শুনি? তুই আমার দিকে এভাবে এগিয়ে আসতেছিস কিসের জন্য? যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই থাক। এবার কিন্তু আম্মু বাসায় আছে, চিল্লানি দিব বলে দিলাম। খবরদার বলছি, এগিয়ে আসবি না আমার দিকে, আমি কিন্তু চিৎকার দিব। পিছিয়ে যা বলছি। কিন্তু কে শোনে কার কথা? তাও আমার দিকে এগিয়ে আসতেছে। সাগর আমার দিকে এগিয়ে আসতেছে আর আমি পিছিয়ে যাচ্ছি। কি হলো, কথা শুনছিস না কিসের জন্য? আবার আমার দিকে এগিয়ে আসতেছিস, বল কিসের জন্য? বলছি না এখান থেকে বেরিয়ে যা। আমার কথা মনে হয় সাগরের কান অব্দি পৌঁছাচ্ছে না, যার ফলে সে আমার দিকে এগিয়ে আসতেই রইল। আমি সাগরের দিকে তাকিয়ে পেছনে যেতেই হঠাৎ করে দেয়ালের সাথে আমার পিঠটা আটকে গেল, আর আমি পেছনে যেতে পারছি না।
সাগর আমার একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়েছে। তোমাকে কতবার বলছি না তোমার আর আমার সম্পর্কের মাঝে অন্য কোনো ছেলে বা মেয়েকে টেনে আনবে না? আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি মুখে এক হাত দিয়ে আছি, কারণ বলা তো যায় না সাগর বর্তমানে যেটা শুরু করে দিয়েছে, কখন আমার ঠোঁটের উপর অত্যাচার চালিয়ে দেয়। কি হলো, এইভাবে মুখে হাত দিয়ে আছো কিসের জন্য? উত্তর দাও, না হলে কিন্তু অবস্থা খারাপ করে ছেড়ে দেব। যেটা সত্যি সেটাই বলেছি আমি। তুই এখন আমার সামনে থেকে সরে যা। অনেক কষ্টে কথাটা মুখ থেকে বের করলাম। এখন আমি আন্টিকে সবকিছু বলে দিচ্ছি, কি বলিস? মানে কি বলে দিবি তুই আম্মুকে? এসব বিষয়ে কিছু বলবি না তুই। তুই তোর মতো থাক, আমি আমার মতো। আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে এখান থেকে চলে যাব। আচ্ছা, আমি এক্ষুনি তোকে কথাটা বললাম, তারপর কোন সাহসে তুই আবার সেই কথাটা বলতেছিস? তোকে শাস্তি না দিলে চলবে না। কথাটা বলে সাগর আমার দিকে আরো এগিয়ে আসলো এবং তার মুখ আমার মুখের সামনে সামনাসামনি নিয়ে আসলো। সাগর, তুই এটা কি করতেছিস? প্লিজ, আম্মু বাসায় আছে, যদি বুঝতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তোর আর আমার জন্য ফ্যামিলির মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। তাই তো তোকে বলতেছি, প্লিজ তুই আমার হয়ে যা। পরিবারকে রাজি করানোর দায়িত্ব আমার। এটা আমার পক্ষে কখনো সম্ভব না। তুই বুঝতেছিস না কিসের জন্য? আমার বুঝতে হবে না। আমি নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। শেষ পর্যন্ত তোকে কয়েকবার বলেছি, কিন্তু তুই সেটা হেসে উড়িয়ে দিয়েছিস। সেজন্য এই ব্যবস্থা নিতে হয়েছে আমাকে। আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে এখান থেকে চলে যাব, তাও তোকে বিয়ে করব না। কথাটা বলতে দেরি হঠাৎ করে সাগর তার হাত দুটো আমার হাত দুটোতে দেয়ালের সাথে চেপে ধরলো আর আমার মুখের ওপর তার মুখ এনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ করেই সাগর তার ঠোঁট দুটো আমার ঠোঁটের উপর বসিয়ে দিল। আমি তাকে এত বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি কি তার সাথে পারি নাকি? সে একটা ছেলে আর আমি একটা মেয়ে। ছটফট করতে লাগলাম, কিন্তু সাগরের সেদিকে কোনো খেয়াল নেই। সে তার ইচ্ছে মতো আমাকে কিস করতে লাগলো। হঠাৎ করে সে আমার ঠোঁট থেকে তার ঠোঁট সরিয়ে আমার গলায় তার ঠোঁট দুটো বসিয়ে দিল। এখন কেন যেন আমার সুরসুরি লাগছে আর বিরক্ত লাগতেছে সাগরের ব্যবহারটা। এমনিতেই আমার ঠোঁটের 12টা বাজিয়ে ছেড়েছে, এখন আমার গলায় কিস করতেছে। কেমনটা লাগে বলুন তো? এমনিতেই আমি তার সম্পর্কে খালা হই। যত যাই হোক, কেন খালাকে কেউ এভাবে ছি, ভাবতেই লজ্জায় ঘৃণায় নিজেকে শেষ করে দিতেই ইচ্ছে করতেছে। যেভাবেই হোক সাগরকে বোঝাতে হবে, না হলে আমি এখান থেকে দূরে কোথাও হারিয়ে যাব, যেখানে আমাকে সাগর খুঁজে পাবে না। আমি হাত দিয়ে সাগরকে সরানোর এত চেষ্টা করতেছি, কিন্তু সরিয়ে দিতে পারতেছি না। একসময় নিরুপায় হয়ে তার অত্যাচার সহ্য করতে লাগলাম। কিছুক্ষণ পর পা দিয়ে সাগরের মেইন পয়েন্টে একটু আঘাত করলাম। সাগর এবার আমাকে ছেড়ে দিল, দিয়ে বসে পড়লো। আমি সজোরে সাগরকে কয়েকটা থাপ্পড় দিলাম। তোকে কতবার বলবো এটা ভালো না? তাহলে তুই কেন আমার সাথে এভাবে এরকম ব্যবহার করতেছিস বলতো? আমি তোমাকে ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। প্লিজ একবার আমাকে ভালোবেসে দেখো, আর কখনো ভালোবাসার অভাব তোমাকে বুঝতে দেব না। কিসের ভালোবাসা? তুই যে ব্যবহার করতেছিস আমার সাথে, মনে হচ্ছে তুই আমার দেহটা ভালোবাসিস, আমাকে না। এই মিতু নামের মেয়েটাকে তুই ভালোবাসিস না। যদি ভালোবাসতি তাহলে আমার দেহের উপর বারবার আক্রমণ করতিস না, বুঝেছিস? এটা তোমার একদম ভুল ধারণা, কারণ আমি কখনো তোমার দেহের প্রেমে পড়িনি। যদি দেহের প্রেমেই পড়তাম তাহলে তোমার সাথে জোর করে সেক্স করতাম, তারপর তোমাকে ছেড়ে দিতাম। এত অনুনয় বিনয় করতাম না, বুঝতে পেরেছো? তাই বলে মানুষের কোনো ইচ্ছে স্বাধীনতা থাকবে না তোর কাছে? তোর যখন যা করতে ইচ্ছে করবে তুই সেটাই করবি, আর তার অনুভূতিটা একটুও বোঝার চেষ্টা করবি না। আমি কতবার বলেছি আমি তোর সাথে রিলেশন করতে পারবো না, তারপরেও কেন তুই আমাকে এত জোর করতেছিস বলতো? সমাজের লোক জানতে পারলে কি বলবে ভেবে দেখেছিস? সবসময় সমাজের লোককে আমাদের মাঝে কেন নিয়ে আসিস? আমি কি সমাজের লোকের সাথে সংসার করব, নাকি তোর সাথে সংসার করব? তুই যদি ঠিক থাকিস, সমাজের লোক কি বলে সেটা আমার দেখার সময় নাই। আমি শুধু তোকে চাই। আমার পক্ষে এটা কখনো সম্ভব না। এটা জানার পরও তুই কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছিস বুঝি না। আমি কিন্তু একটা বিষয় তোকে অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি, আমি তোকে ভালোবাসি। তারপরেও কেন তুই এরকম না বোঝার ভান করে থাকিস বলতো? আমাকে ভালোবাসতে সমস্যা কোথায়? পরিবারকে ম্যানেজ করার দায়িত্ব আমার। আমার অনেক সমস্যা আছে, আমি কোথাও যেতে পারবো না। লোক আমার দিকে আঙুল তুলে বলবে, দেখ মেয়েটা ভাগনাকে বিয়ে করেছে। কয়জন জানে আমাদের সম্পর্কটা
খালা ভাগ্নের? আজ হয়তো জানে না, কিন্তু কালকে তো তারা জানবে, তাই না? কালকে না জানুক, একদিন না একদিন তাদের কানে পৌঁছাবে, তাই তো? আচ্ছা, এবার বুঝতে পারলাম আমাকে ভালোবাসতে তোর সমস্যা নাই, কিন্তু সমাজের লোক কি বলবে সেটা ভেবে তোর সমস্যা হচ্ছে, তাই তো? এক কথায় আমি তোকে বিয়ে করতে পারবো না, বা তোকে ভালোবাসতেই পারবো না, আমার পক্ষে সম্ভব না। একদিন দেখবি সাগর পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাকে ভালোবেসে হাজার খুঁজলেও পাবি না, মনে রাখিস। কথাটা বলে আমি মিতুকে আর কোনো কথা বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। আন্টি আমাকে পিছন থেকে কয়েকবার ডাক দিল, কিন্তু আমি তার ডাকে সাড়া না দিয়ে বাসা থেকে সোজা বেরিয়ে আমার বাসায় না গিয়ে সোজা একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসে পড়লাম। এটি কি হলো? সাগর আমার উপরে রাগ করে চলে গেল। সে তো আমার উপর রাগ করে না, কিন্তু আজকে প্রথম দেখলাম আমার উপর রাগ করেছে। সাগরের বলা কথাটা আমার কানে এখনো প্রতিধ্বনি হয়ে বাজতেছে। সাগর শেষ কথাটা বলেছিল যখন সে পৃথিবীতে থাকবে না, আমি নাকি তার ভালোবাসায় অন্ধ হয়ে যাব। কিন্তু সেটা কি করে সম্ভব? সাগরের জন্য তো আমার মনে কোনো দুর্বলতা সৃষ্টি হয়নি। তাহলে সাগর আবার নিজের ক্ষতি করে বসবে না তো? না, এটা করতে দেওয়া যাবে না। যদি সে নিজের ক্ষতি করে তাহলে তার আব্বু আম্মুর কি হবে? তাদের তো একটা মাত্র ছেলে। কি একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি, না পারছি সইতে, না পারছি কোনো কিছু বলতে। নিজের জীবনটাকেই কেমন জানি বিরক্তি লাগতেছে। কেন এরকম করতেছে সাগর আমার সাথে? সাগর যদি অন্য একটা মেয়েকে পছন্দ করতো তাহলে আমার জীবনটার বিনিময়ে হলেও আমি তাকে সাগরের করে দিতাম, কিন্তু সে তো আমাকেই চাচ্ছে না। আমার পক্ষে তো তাকে স্বামী হিসাবে গ্রহণ করা পসিবল না। কি রে মিতু, সাগর রাগ করে চলে গেল কেন? তোর সাথে সাগরের ঝগড়া হয়েছে নাকি? তুই ওকে কিছু বলেছিস? আমি আম্মুর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ বিছানার উপর বসে আছি। আম্মু আমাকে চুপ করে থাকতে দেখে আমার উপর অনেক রেগে গেল। তুই নিশ্চয়ই সাগরকে কিছু বলেছিস, না হলে যে সাগর আমি একবার ডাকলে দাঁড়িয়ে যাই, সে সাগরকে আজকে আমি কয়েকবার ডেকেছি, কিন্তু আমার ডাকের কোনো সারা শব্দ না দিয়ে বেরিয়ে গেল। কি বলেছিস ওকে তুই? আমাকে এখন ডিস্টার্ব করিও না তো। তুমি বাইরে যাও, তোমার কাজ আছে সেগুলো করো, আমাকে এখন ডিস্টার্ব করবে না, যাও তো। দেখ, আমি জানি না তোদের মাঝে কি চলতেছে, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দিলাম, এমন কোনো কাজ করবি না যার জন্য সারা জীবন পস্তাতে হয়। সাগর ছেলেটা কিন্তু খারাপ না। আম্মু, তুমি কি মিন করে কথাটা বলতেছো ঠিক বুঝলাম না। সাগর চলে গেলে তাকে ছাড়া আমি সারা জীবন পস্তাবো মানে কি? সেটা তুই ভালো করে জানিস, আমি আর নতুন করে কি বলবো। কিন্তু আজকে সাগরের সাথে তুই খারাপ ব্যবহার করেছিস, এটা আমি শিওর। করেছি, বেশ করেছি, তাতে তোমার কি হয়েছে? বলেছি না এখান থেকে চলে যাও। এখন কিন্তু ভালো হবে না। তুই মেয়ে হয়ে আমাকে ধমক দিচ্ছিস? এত বড় স্পর্ধা হলো কি করে তোর? যত বড় হচ্ছিস আর তত বেয়াদব হয়ে যাচ্ছিস। আম্মু প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। আমার মন মানসিকতা একদম খারাপ, পরে তোমার সাথে কথা বলবো, যাও। তারপর আম্মু চলে গেল আর আমি চুপচাপ বিছানার উপর শুয়ে পড়লাম। কি হচ্ছে আমার সাথে? আম্মু কি কিছু আন্দাজ করতে পেরেছে? যদি কিছু আন্দাজ করতে না পারে তাহলে কিভাবে আমাকে এই কথাগুলো বলল? আর সব থেকে বড় কথা, আন্দাজ করতে পারবে না কেন? সাগর দিন দিন যেটা শুরু করে দিয়েছে তাতে তো সবাই বুঝতে পারবে, এটাই স্বাভাবিক। আমি আর কোনো কিছু ভাবতে পারছি না, মাথাটা ব্যথা করতেছে চিনচিন করে। আমার সহজে মাথা ব্যথা করে না, যখন প্রচুর টেনশন করি তখন মাথাটা চিনচিন করে ব্যথা করে, আর কোনো কিছু ভালো লাগে না। অনেকদিন পর আবার সেই ব্যথা আরম্ভ হলো। আমি সহজে কোনো কিছু নিয়ে টেনশন করি না, আর টেনশন করব কিভাবে? সাগর তো কখনো আমাকে টেনশন করতেই দেয় না, সবসময় মাতিয়ে রাখে আমাকে। কিন্তু ইদানিং সাগর যেটা করতেছে, এখন টেনশনে আমি মরে যাব মনে হয়, কারণ আমার মাথা ব্যথার গুরুতর আঘাত করে আমাকে। এখন যাই, গিয়ে দেখি সাগর কি করতেছে। এভাবে বসে থাকলে হবে না। সাগর নিজেকে যদি কোনো ক্ষতি করে ফেলে তখন তো এসব আমি কি ভাবতেছি? সাগর কখনো নিজের ক্ষতি করবে না, সেটা আমি ভালো করে জানি। কিন্তু ইদানিং যে পরিবর্তন হয়েছে, নিজের যে ক্ষতি করবে না তার কোনো গ্যারান্টি নেই। রুম থেকে বের হয়ে দেখি আম্মু রান্না করছে। আম্মুকে কোনো কিছু না জানিয়ে সাগরদের বাসায় চলে আসলাম। এসে দেখি আপু বসে আছে। কি আপু, তোমার খবর কি? এখন দেখি আমাদের বাসায় বেশি যাও না। আর বলিস না, বাসায় বর্তমানে যে কাজের চাপ তুই তো ভালো করেই জানিস। এখন তো দুলাভাইও বাসায় নেই, একাই সব কাজ সামলে নিতে হয় আমাকে, তাই।
ও আচ্ছা, এখন বলো তোমার শরীরের কি অবস্থা, আর কাজকর্ম কেমন চলতেছে? এই তো ভালোই চলতেছে, কিন্তু আমি না হয় কাজের জন্য তোর বাসায় যেতে পারি না, তাই বলে তুইও দেখি একদম আসিস না। এখন ব্যাপার কি? পরশু দিনের আগের দিনও এসে তোমার সাথে কতক্ষণ গল্প করে গেলাম, আর তুমি কি বলতেছো আমি তোমার বাসায় আসি না? হয়েছে, আর ঝগড়া করতে হবে না। এখন চল আমার সাথে, আয় কিচেনে গিয়ে আমি কিছু রান্না করি, আর তুইও সেগুলো শেখার চেষ্টা কর। কয়দিন পর তো বিয়ে হয়ে যাবে, তখন তো শ্বশুর বাড়ি গিয়ে কিছু করতে হবে, তাই না? আমাকে এত খোটা মারতে হবে না, আমি অনেক কাজ জানি, বুঝছো? তুমি তোমারটা দেখো। আহ, তুই আমাকে কাজ শিখিয়ে দিবি নাকি? যেভাবে বলছিস মনে হচ্ছে আমি সংসার করে খাই না, তুই খাস। হইছে, এখন তোমার সাথে আর তর্ক করতে চাচ্ছি না। সাগর কোথায়? সাগরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কেন? আমার থেকে তো সাগরের খবর তুই ভালো জানিস। বাসায় ওর কতক্ষণ থাকে? তোর সাথেই তো সারাদিন দুষ্টামি করে, এখন বাসায় নাই। আমি ভাবছি তোর বাসায় আছে। একটু আগে তো আমার বাসা থেকে চলে আসলো, আমি বললাম কই যাস, সে বলল বাসায় যাই, তাই আমি চলে এলাম একটু জ্বালিয়ে মারতে। কই, বাসায় তো আসলো না। তাহলে হয়তো কোনো বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়েছে, একটু পরে ঠিকই চলে আসবে। আমার মনে হয় এখন একটা ভয়ের আশঙ্কা সৃষ্টি হচ্ছে। কোথায় গেল? তাহলে রাগের মাথায় কিছু করে বসবে না তো? আমার খুব টেনশন হচ্ছে, আর মাথাটা একটু বেশি ব্যথা করছে। তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো বিষয় নিয়ে টেনশন করতেছিস, কারণ তোর গা ঘেমে যাচ্ছে। তুই কি কোনো কিছু নিয়ে টেনশনে আছিস? আরে না, আমি আবার কি নিয়ে টেনশন করব? আচ্ছা তাহলে তুমি কাজ করো, আমি একটু বাসায় যাচ্ছি, আমার খুব ক্লান্ত লাগতেছে, কেন জানি মনে হয় ঘুম ধরবে। আচ্ছা তাহলে বাসায় যা, আমি সন্ধ্যার পর তোদের বাসায় যাব, সমস্যা নেই। গিয়ে তখন না হয় মন খুলে আড্ডা দেব। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে বেরিয়ে পড়লাম, আর ভাবতে লাগলাম সাগর গেল কোথায়। সে তো তখন অনেক রাগের মাথায় ছিল। এসব কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে? ধুর, ভালো লাগে না। এখন চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতেছে। কখনো এভাবে কষ্ট পাইনি আমি, আজকে যতটা কষ্ট পাচ্ছি মনে হয় চিৎকার করে কান্না করতে পারলে মনে হয় কষ্টটা কিছুটা কমতো। আর কোনো কিছু ভাবতে পারতেছি না। সাগর, তুই আমার সাথে এরকম কেন করতেছিস? আমি আর নিতে পারছি না। আমি যদি তোর খালা সম্পর্ক না হয়ে বোন হতাম, তাহলে তখন যদি সিনিয়র ও জুনিয়র হতাম তাও না হয় মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমি তোর খালা, এটা কিভাবে পসিবল হয়? কিরে, তোকে এরকম দেখাচ্ছে কেন? তোর কি শরীর খারাপ করতেছে নাকি? এভাবে হেলে দুলে হাঁটতেছিস কিসের জন্য? আম্মু, মাথাটা খুব চিনচিন করে ব্যথা করতেছে, আমার মাথাটা একটু মালিশ করে দিবা, খুব ব্যথা করতেছে। কথাটা বলতে বলতে হঠাৎ করে পড়ে গেলাম। মিতু, এই মিতু, কি হয়েছে তোর? আমাকে বল প্লিজ, কি হয়েছে? এরকম হয়ে গেলে কিসের জন্য? আমি শুধু আম্মুর কান্না জড়িত কণ্ঠ শুনতে পাচ্ছি। আম্মু আমাকে বারবার ডাকতেছে, চিৎকার করতেছে, কিন্তু আমি কোনো কথা বলার শক্তি পাচ্ছি না। আমি যে আম্মুকে বলবো যে আমার কি হয়েছে সেটা বলতে পারতেছি না মুখ ফুটে। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আম্মু আমার মাথায় তেল মালিশ করে দিতে লাগলো, পায়ের তলায় গরম তেল লাগিয়ে দিতে লাগলো। তাও আমি সুস্থ হয়ে উঠতেছি না দেখে আম্মু জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করলো। আমি শুধু আম্মুর দিকে তাকিয়ে আছি। যখন সন্তান অসুস্থ হয় মায়ের অবস্থা কিরকম হয় আমি নিজের চোখে আজকে দেখতে পারতেছি, কিন্তু মুখ ফুটে যে একটা কথা বলবো সেই কথাগুলো বলার শক্তি আমার নাই। অনেকক্ষণ এই নিরিবিলি জায়গায় বসে থাকলাম। এভাবে থাকলে চলবে না, বাসায় যেতে হবে। সন্ধ্যা হয়ে আসলো বলে এখন যদি বাসায় না যাই তাহলে আম্মু আবার আমাকে নিয়ে টেনশন করবে। ধীরে ধীরে বাসার দিকে এগোতে লাগলাম। যত এগোচ্ছি বুকের ভিতরে ধুকধুকানি ততই বেড়ে যাচ্ছে। বুঝতেছি না আজকে প্রথম এরকম হচ্ছে, আগে তো কখনো এরকম হয়নি আমার। আমি যতই বাসার দিকে এগিয়ে যাচ্ছি ততই বেড়ে যাচ্ছে বুকের ধুকধুকানি। কিন্তু কেন এরকম হচ্ছে? বাসায় কারো কোনো কিছু হলো না তো? এটা ভেবে তাড়াতাড়ি আসতে লাগলাম বাসার দিকে। বাসার কিছু দূর দূরে থাকতেই আন্টির গলা শুনতে পাচ্ছি। আন্টি চিৎকার করতেছে আর মিতুর নাম ধরে ডাকতেছে। মিতুর কিছু হলো না তো? আমি কিছুক্ষণ সেখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম আসলে ব্যাপারটা কি। আন্টি যখন আর একবার মিতুর নামটা ধরে চিৎকার করলো আর আমি সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম না, সোজা দৌড় দিলাম আন্টির বাসার উদ্দেশ্যে। এক দৌড় দিয়ে আন্টির বাসার ভিতরে প্রবেশ করে দেখি আন্টি মিতুকে কোলে নিয়ে কান্না করতেছে। আমি এটা দেখে নিশ্চিত হয়ে গেলাম মিতুর কিছু হয়েছে। আমি দৌড়ে গিয়ে আন্টির কোল থেকে মিতুকে আমার কোলে নিয়ে নিলাম। আন্টি সেটা দেখে অবাক হলেও তখন কিছু বলল না।
আন্টি মিতুর কি হয়েছে? চোখ খুলতেছে না কিসের জন্য? কি হয়েছে? আর কতক্ষণ ধরে এই অবস্থা হয়ে আছে ওর? আমি কিছু জানি না বাবা। যখন মিতু বাহিরে গেল তখন তো স্বাভাবিক ছিল। বাহিরে বলতে তোমাদের বাসায় গিয়েছিল, আমাকে বলে যায়নি অবশ্য। কিন্তু যখন বাসার ভেতরে প্রবেশ করলো তখন হেলে দুলে হাঁটতেছিল। আমি মিতুর কাছে আসতে এসে পড়ে গেল। এত কিছু করতেছে তাও চোখ খুলতেছে না। কিছু একটা করো প্লিজ, আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দাও, না হলে যে আমি বাঁচতে পারবো না। আমি আর কোনো কিছু না ভেবে মিতুকে কোলে তুলে নিলাম, নিয়ে সোজা মিতুর রুমে নিয়ে আসলাম। কারণ মিতুর শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, বরফের মতো। তারপর যাবতীয় জিনিস মিতুর গায়ের উপর দিয়ে মিতুর হাতে পায়ে সরিষার তেল গরম করে লাগিয়ে দিতে লাগলাম। আস্তে আস্তে মিতুর শরীর স্বাভাবিক হতে লাগলো। আমার যখন জ্ঞান ফিরে আসলো তখন আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে, আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। অপর পাশে তাকিয়ে দেখি সাগর আমার মাথার কাছে একটা চেয়ার নিয়ে বসে আছে। সাগরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ দুটো ওর দিক থেকে সরিয়ে নিলাম। ওকে দেখে মনে একটু শান্তি আসলো ঠিকই, কিন্তু প্রচুর রাগ জমে আছে ওর উপর। কিরে মা, এখন কেমন লাগতেছে? শরীর সুস্থ লাগতেছে নাকি হসপিটালে নিয়ে যেতে হবে? না আম্মু, একদম ঠিক আছে। তখন বললাম না মাথাটা ধরেছে, জানোই তো আমার মাথাটা চিনচিন করে ব্যথা করলে আমি ঠিক থাকতে পারি না। আমার যতদূর মনে আছে তুই টেনশন করলে তোর মাথাটা চিনচিন করে ব্যথা করে। তাহলে তুই কি নিয়ে টেনশন করতেছিস যার জন্য আজকে তোর এই অবস্থা? আম্মু আর বলো না, সামনে এক্সাম আছে তো, পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, সেজন্য এক্সাম নিয়ে টেনশন করতে গিয়ে এই অবস্থা। থাক, আর আমাকে বাহানা বানিয়ে বানিয়ে শোনাতে হবে না, আমি ভালো করে জানি, বুঝেছিস? এখন তুই শুয়ে থাক। আর সাগর, তুই মিতুর দিকে খেয়াল রাখিস, আমি মিতুর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসি। আমি কোনো কথা না বলে আন্টিকে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে মাথাটা নিচু করে নিলাম। এখন মিতুর দিকে তাকাতেই লজ্জা লাগতেছে। আমি ভালো করে জানি সে আমার জন্যই টেনশন করতেছিল। আমাকে নিয়ে যখন এতই টেনশন করো, তাহলে ভালোবাসলে সমস্যা কোথায় তোমার? বুঝি না, ভালোবাসলেই তো হয়। তাহলে তো আর কখনো আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। কথাটা মনে মনে বলছিলাম। তারপর আন্টি রুম থেকে চলে গেল। মিতুর দিকে তাকিয়ে রইলাম। দেখলাম মিতু আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, হয়তো রাগ করে আছে আমার উপর। এত রাগ দেখানো কিন্তু ভালো হচ্ছে না। যদি আমাকে ভালোই বাসো তাহলে লুকিয়ে রাখার কি আছে, বলে দিলেই তো পারো। তাহলে আমাকে নিয়ে তোমার এত টেনশন করতে হতো না। চুপ থাক কুত্তা, আমার সাথে একটাও কথা বলবি না। যদি আর কথা বলেছিস তাহলে ভালো হবে না, বলে দিচ্ছি। চুপচাপ যেখানে আছিস সেখানেই বসে থাক। তুমি ভালো করেই জানো আমি তোমাকে না দেখে তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, তাই তুমি এইটা বলতেছো, তাই না? আচ্ছা, কি আর করার, যেহেতু আমার সাথে কথা বলবে না তাহলে আমি চলে যাই। এখানে থেকে আর কি হবে? আমি কি বলেছি তোকে এখানে চুপচাপ বসে থাকতে? তারপরও কথা বলতেছিস কিসের জন্য? বসে থাক এখানে। আমি ভালো করেই জানি তুমি আমাকে ভালোবাসো, কেন একঘেয়েমি হয়ে থাকো বুঝি না। প্রকাশ করলে সমস্যা কোথায়? এই কুত্তা, আমি তোকে কখন বলছি রে আমি তোকে ভালোবাসি? অযথা বকবক করতেছিস কিসের জন্য? চুপ থাকতে পারিস না? না, আমি চুপ থাকতে পারি না। আমি অযথা বকবক করি, তাই না? আচ্ছা, আমার বক্তব্য শুনতে হবে না, আমি তাহলে চলে যাচ্ছি। আর একবার যদি এখানে কেউ আমাকে থাকতে বলো তাহলে কিন্তু ভেজাল আছে। তুই আমার কি ভেজাল করবি শুনি? তোকে এখানে থাকতে বলেছি না? এখান থেকে বের হয়ে দেখ, তোর খবর আছে। এখন অসুস্থ বিধায় কিছু করতেছি না। যদি সুস্থ থাকতে তাহলে বুঝিয়ে দিতাম এতক্ষণ আমার সাথে এইভাবে তর্ক করার পরিণাম কি। তুই আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছিস, এর প্রতিশোধ আমি নিব। শুধু সুস্থ হয়ে নেই, তারপর দেখ তোর অবস্থাও আমি ঠিক কি করি। আমার নিজের সম্পত্তিতে আমি কি করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কাউকে নাক গলাতে হবে না। নিজের সম্পত্তি, তাই না? আমার বাবা মা তোকে আমার ঠোঁট দুটি কি দলিল করে দিয়েছে? যদি বলি হ্যাঁ দিয়েছে, আর আমি সেরা দলিল নিয়েছি। আমার যখন খুশি তখন সেটা আমি ভোগ করব, যেটা খুশি সেটাই করব। এই দেখো, আমি একটু বাইরে গেলাম, অমনি তারা ঝগড়া শুরু করে দিয়েছেন। বুঝি না এত ঝগড়া করিস কিভাবে তোরা। দেখো আন্টি, আমি বললাম আমার সাথে এমন কথা বলতে হবে না, পরে কথা বলবো। সে বলতেছে না, আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি এখনই কথা বলবো। বলেন তো আন্টি, কেমন লাগে? কুত্তা, কি আগে কথা বলেছিল? আমি না তুই? তুই আগে কথা বলেছিলি, আর এখন আমার উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, তাই না? আন্টি, আমি কি কখনো মিথ্যা কথা বলি? তোমার মেয়ের সাহস কত বড় দেখো, আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছে তোমার সামনে। এটা কিন্তু ঠিক না। অনেক শুনেছি তোদের বকবক, বুঝেছিস? আর শুনতে চাচ্ছি না, এখন অন্তত চুপ থাক।
আমি একটা অসুস্থ মানুষ, এখানে শুয়ে আছি, আর তোমরা ঝগড়া করতেছো আমার উপর দিয়ে, তাই না? আমার মনে হয় ক্ষতি হচ্ছে না? দেখছো আন্টি, তোমার মেয়ের ব্যবহার, গুরুজনদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। তুই যে গুরুজনদের কত সম্মান দিয়ে কথা বলিস সেটা আমার ভালো করেই জানা আছে। আমার মাথায় এখন ব্যথা করতেছে আবার। এখন চুপচাপ বসে থাক। আমার সামনে তোদের দুজনে ঝগড়া করতে ভয় করে না? দুজনকেই কিন্তু সেই লেভেলের পিটানি দেব। এখন চুপ থাক দুজনেই। আম্মুর কথা শুনে আমি এবং সাগর দুজনেই চুপ হয়ে গেলাম, কারণ আম্মু যখন রেগে যায় তখন আমরা দুজন পিঁপড়ার মতো হয়ে যাই, নিঃশব্দ, কোনো শব্দ বের হয় না আমাদের মুখ থেকে। আম্মু যেমন ভালো তেমন খারাপ, দুজনকেই পিটানি শুরু করে দেয়, সেটা ছোটবেলা থেকে এখন পর্যন্ত। যখন ধরে দুজনকেই পিটানি দেয় সমান তালে, কাউকে কম বেশি করে না। আমি পিঠে একটা বালিশ নিয়ে বিছানার এক সাইডে বসে পড়লাম। আম্মু আমাকে স্যুপ খাইয়ে দিচ্ছে, আর সাগর আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ইচ্ছে করতেছে লাথি মেরে এখান থেকে বের করে দেই, পরে আবার আমি টেনশন করব। এখানে আছে ভালোই আছে, চোখের সামনে থাকাই ভালো। ভালো করে বুঝি তো, শুধু মেয়ের জন্যই স্যুপ নিয়ে এসেছো, আমার জন্য যে কিছু আনবে সেটা তো আর আনলে না। এখন কি আর করার? নিচে গিয়ে দেখ, বগুড়ার দই আছে, সেখান থেকে যত মন চাই খেয়ে নে। আমি তো ভালো করে জানি তুই বগুড়ার দই কতটা পছন্দ করিস। আগে বলবা না তুমি? এটা তুমি আমার কাছ থেকে লুকায় রাখতে পারছো কিভাবে সম্ভব? আগে বলনি কেন আমাকে? আগে বললে আজকে আর আমার ফ্রিজে দই থাকতো না, বুঝেছিস? ফাঁকা হয়ে পড়ে থাকতো। আচ্ছা, এই ব্যাপার। তাহলে এখন তো সুযোগ দিয়েছো, এবার দেখো যতদূর পেটের ইচ্ছা তত দূরে খাবো। কুত্তা, আমার জন্য নিয়ে আয়, দুজন একসাথে ভাগ করে খাবো, সমান সমান। আমার থেকে বেশি খাওয়ার চেষ্টা করবি না, তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে। অসুস্থ ব্যক্তিকে দই খাওয়া নিষেধ, তাই আমি তোকে দিতে পারবো না। তোর ভাগেরটা আমি খেয়ে নেব। এখন যা করার কর। তারপর সাগর রুম থেকে চলে গেল আমাকে মুখ ভেঙচি দিয়ে। এখন নিজের ভেতর একটু শান্তি লাগতেছে, কারণ সাগর আমার চোখের সামনে আছে, আর ওকে দেখে মনে হচ্ছে না কোনো খারাপ উদ্দেশ্য গ্রহণ করবে। কিন্তু বলা তো যায় না। আচ্ছা, আমি কি ওর উপর দুর্বল হয়ে যাচ্ছি? না, এটা ঠিক হচ্ছে না। কেন যে আমাদের সম্পর্কটা এরকম হলো? না হলে তো আমি থুর, এসব আমি কেন ভাবতেছি? আম্মু আমার ভাবনা দেখে। কি রে, কি এত মনোযোগ দিয়ে ভাবতেছিস? কই কিছু না তো। তুমি ভুল ভাবতেছো, আমি তো কিছু ভাবতেছি না। হয়েছে, এখন আমাকে সত্যি একটা কথা বলতো, সাগর আর তোর মাঝে কি আছে? আম্মু কি আজব প্রশ্ন করতেছো? সাগর আর আমার মাঝে কি থাকবে? তুমি তো ভালো করে জানো আমরা ছোটবেলা থেকে একসাথে থাকি। আমি ছোটবেলার কথা জিজ্ঞেস করিনি, এখন কার কথা বলতেছি। এখন তোদের মাঝে কি চলতেছে আমাকে সেটা খুলে বল। আম্মু তুমি বিশ্বাস করো, আমাদের মাঝে কিচ্ছু চলতেছে না। বলছি না, বাহানা দেখাবি না, যেটা হচ্ছে সত্যি বল, না হলে পরে পস্তাবি দুজনেই। কি করব ভেবে পাচ্ছি না। আসলে এখন আমার কি বলা উচিত আর কি বলা উচিত না ভেবে পাচ্ছি না। আম্মুকে যদি সত্যিটা বলে দেই, আম্মু যদি সাগরের উপর খেপে যায়, আর আম্মু আমাকে যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, তখন তো সাগর। না, এটা কখনোই হতে দেওয়া যাবে না। হয়েছে আম্মু, আর খেতে পারবো না, এখন এগুলো রেখে দাও। আর অল্প একটু খেয়ে নে। আর একটুকুও খেতে পারবো না, খেলেই আমার বমি হয়ে যাবে। তুমি কি চাও তোমার মেয়ে এখন বমি করে আবারও অসুস্থ হয়ে যাক? হয়েছে, বমির নাম নিতে হবে না, আর তোকে খাইতে বলবো না। এখন বিশ্রাম নে, আমি বাইরে আমার হাতের কাজগুলো করি। কথাটা বলে আম্মু বাইরে চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। একটু পর বদমাস পোলাটার আবার আগমন ঘটল। আমি সাগরকে দেখেও না দেখার ভান করে শুয়ে আছি, কিন্তু চোখ সাগরের দিকে বারবার কেন জানি তাকাচ্ছে। সাগর কি করতেছে সেটা দেখার জন্য সাগরকে চোখে চোখে রাখতেছে আমার চোখ। হয়েছে, আমার দিকে এভাবে আর চোখে তাকিয়ে থাকতে হবে না। ঘুমিয়ে পড়লে পড়ো, না পড়লে আমার সাথে প্রেম করো। আবার শুরু করে দিয়েছিস? তোর বাজে স্বভাবটা কবে চেঞ্জ করবি তুই? কখনো চেঞ্জ করব না। এখন তো তুমি সুস্থ হয়ে গেছো, এখন তাহলে তোমার সাথে রোমান্স করা যায়, তাই না? চলো না একবার লিপ কিস করি। বাজে ছেলে কোথাকার, সবসময় বাজে কথা ছাড়া অন্য কোনো কথা মাথায় আসে না তোর? কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা হবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না,
আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। ভুলভাল ভালোবাসি কান্নায় কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই থাকি না। কথা বলি একা একা সেদে এসে খেয়েছে একা কেন গাল দাও আবার বুঝি না। খুব কালো কোণে কোণে গান শোনাবো গোপনে দেখো যেন আর কেউ শোনে না। গান গেয়ে চলে যাব বদনাম হয়ে যাব সুনাম তোমার হবে হোক না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেঁচে খাবো কানের আশেপাশে রব ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে থালে ভাত জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। সাগর, তুই এত সুন্দর গান গাইতে পারিস? বিশ্বাস হচ্ছে না। এত সুন্দর গান শিখলি কিভাবে? কখনো তো এভাবে গান বলিসনি। কিছু কিছু প্রতিভা লুকিয়ে রাখতে হয় ভালোবাসার মানুষের কাছ থেকে, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমিও লুকিয়ে রেখেছিলাম। হয়েছে, আর চাপাবাজি করতে হবে না। কিন্তু গানটা অসাধারণ ছিল, এটা মানতেই হবে আমাকে। এখন তো তাহলে তোমার উচিত আমাকে গিফট দেওয়া, তাই না? তাহলে গিফট না দিয়ে বসে আছো কেন? এখন কিভাবে গিফট দেব আমি তোকে? পরে দেব, আরেকদিন। একটা গান শোনাবি তাহলে দেব। আজকে যেটা শুনলাম সেটার জন্য আগে দাও, তারপর বাকিটা পরে দেখা যাবে। আজকের জন্য যেটা হয়েছে সেটা আগে শোধ করো। আজব কথা বলতেছো তো, এটা ঠিক না। এখন আমি হঠাৎ করে তোমাকে কি দেব? তোমার ওই তুলার মতো নরম ঠোঁট দুটো আমার এই লোহার মতো শক্ত ঠোঁটকে নরম করতে সাহায্য করবে। তাই এখনই দেরি না করে চলে আসো, আমার ঠোঁটকে নরম করে দাও আর আমাকে শিহরিত করে দাও তোমার ভালোবাসা দিয়ে। ছি সাগর, ছি। সব সময় এইসব বাজে কথাগুলো বলতে লজ্জা লাগে না তোর? বলছি না আমার সামনে এসব বাজে কথা বলবি না কখনো। বউয়ের লজ্জা করলে বুঝি চলবে? তাহলে আমাদের বাচ্চা আসবে কোথা থেকে যদি বউয়ের সাথে রোম্যান্স না করি? এবার কিন্তু সত্যি সত্যি আমার রাগ উঠে যাবে, আর রাগ উঠে গেলে কিন্তু তোর আমি কি হাল করে ছেড়ে দেব বলতে পারতেছি না। চুপচাপ বসে থাকলে থাক, না থাকলে কি করবা শুনি? আগে বলো। আমি যদি চুপচাপ বসে না থেকে যদি তোমাকে ডিস্টার্ব করতেই থাকি তাহলে কি করবা? লাথি মেরে আমার রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেবো, বুঝছিস? তোর বকবক শুনতে চাচ্ছি না আর এখন। আমি কথাটা বলে সাগরের দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে আছি। সাগর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি হলো, তুই আমার দিকে এইভাবে এগিয়ে আসতেছিস কিসের জন্য? খবরদার, দূরে সরে যা বলছি। সাগর আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার মাথার কাছে এসে বসে পড়লো। আমি সাগরের দিকে তাকিয়ে আছি, অন্য কোনো দিকে দৃষ্টি নিক্ষেপ করতেছি না, কারণ বজ্জাতটা কখন কি করে বসে বলা তো যায় না। সাগর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আমি সাগরের দিকে তাকিয়ে আছি। দুজনেই চুপচাপ। সাগর আমাকে দেখে যাচ্ছে, আমিও চুপচাপ সাগরকে দেখে যাচ্ছি। কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। সাগর তার এক হাত আমার মাথার উপরে রাখলো আর আমার চুলে বিলি কেটে দিতে লাগলো। আমি কি বলবো এখন সাগরকে বুঝতে পারতেছি না। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। সাগর তার অন্য হাত দিয়ে আমার গালে স্লাইড করতে লাগলো। আমি কেন জানি দুর্বল হয়ে যাচ্ছি, সাগরকে কোনো কিছু বলতে পারতেছি না। সাগর, এটা ঠিক না, প্লিজ আমাকে আমার মতো থাকতে দে না। এরকম করছিস কেন? তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না, তোকে অন্য কারো কাছে সহ্য হয় না আমার। তোকে শুধু আমার সাথেই মানায়, অন্য কারোর সাথে মানায় না। আমাদের সম্পর্কটার কথা একবার ভেবে দেখ, এটা হয় না কখনো, বুঝেছিস? বলেছি না, আর এই সম্পর্কের কথা কখনো তুলবে না। আমরা নতুন সম্পর্কের দিকে ধাবিত হচ্ছি, কারণ এটা তো আমাদের অরিজিনাল সম্পর্ক না।
আমরা কোনো নিকটস্থ আত্মীয় না বা কোনো রক্তের সম্পর্ক নেই তোমাদের সাথে, তাহলে কেন একটা মিথ্যা সম্পর্ক নিয়ে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? দেখো, আমি ছোট থেকে তোমাকে আমার ভাগনা ভেবে এসেছি। এখন তোমাকে কিভাবে আমার জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করতে পারি বলো? নিজের ভেতর তো একটা সি, চুপ, একদম চুপ। আর কোনো কথা শুনতে চাচ্ছি না। এখন আমাদের মাঝে যেটা হচ্ছে হতে দাও প্লিজ। আমার ঠোঁটে সাগরের আঙুল দিয়ে আমাকে একদম চুপ করিয়ে দিল। আমি আর কোনো কথা বললাম না। সাগর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে পারতেছি না। সাগরের এরকম ব্যবহার আমি তার প্রতি দুর্বল করে তুলতেছে দিন দিন। মনের মাঝে এখন একটাই ভয় কাজ করতেছে, সাগর যা হয়েছে বর্তমানে তাতে কখন কি করে বসবে নিজেও বুঝতে পারতেছি না। সাগরকে কিভাবে বোঝাবো? আমার মনটাতে ব্যাকুলতার সৃষ্টি হচ্ছে দিন দিন। এত মনোযোগ দিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না, বুঝেছো? সাগর প্লিজ এরকম করো না আমার সাথে, প্লিজ। আমার অনুরোধটা রাখো তুমি। শুধু তোমাকে ছাড়তে হবে, কথা বলা বাদ দিয়ে অন্য যে কোনো কথা বলতে পারো, আমি সব কথা মেনে নিব, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। এত ভালোবাসো কেন আমাকে? বুঝি না আমার মাঝে কি এমন আছে যা অন্য মেয়ের মাঝে নেই? তোমার মুখে যে একটা অন্যরকম মায়া আছে যেটা আমাকে আকৃষ্ট করে, যা তোমার কাছে নিয়ে আসতে আমাকে বাধ্য করে। কই, আমি তো বারবার নিজেকে আয়নায় দেখি। আমাকে তো দেখে মনে হয় না যে আমার মাঝে কোনো মায়া লুকিয়ে আছে। তোমার চোখে সেই মায়া ধরা দেবে না, আমার চোখে ধরা দিয়েছে সেই মায়া, যার জন্য আমি পাগল হয়ে গেছি। অনেক ন্যাকামি শুনেছি তোর, আর ন্যাকামি শুনতে চাচ্ছি না। এখন মাথাটা আবার কেমন জানি চিন করে ব্যথা শুরু করছে। আচ্ছা তুমি চুপ করে শুয়ে থাকো, আমি তোমার মাথায় চুলগুলোতে বিলি কেটে দিচ্ছি, দেখবে যে আর ব্যথা করবে না। তুই কবিরাজ নাকি যে তুই আমার মাথায় হাতে বিলি কেটে দিলে আর আমার মাথা ব্যথা করবে না? যেভাবে বলতেছিস। এত বকবক করিস কেন? এই জন্যই এত মাথা ব্যথা করে, বুঝছিস? চুপচাপ থাকতে পারিস না? তাহলে দেখবি যে মাথা ব্যথা করবে না। তারপর আর কোনো কথা বললাম না। এখন মাথাটা আবার ব্যথা শুরু করে দিবে, তাই চুপচাপ শুয়ে রইলাম। সাগর আমাকে তার কোলে তুলে নিল। আমি অবাক দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে রইলাম। কিছু বলতে চেয়েও থেমে গেলাম, বললাম না কিছু। দেখলাম সাগর মনের আনন্দে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে আর চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, আবার ঠিক করতেছে। মানে এক কথায় সে আমার চুলগুলো নিয়ে খেলতেছে। আমি শুধু সাগরের পাগলামোগুলো দেখতেছিলাম আর মনে মনে মিটমিট করে হাসতেছিলাম। কোনো কিছু বলতেছি না, চোখ বন্ধ করে অনুভব করতেছি সাগরের ভালোবাসাগুলো। আচ্ছা, আমি যদি সাগরের প্রেমে পড়ি আর সাগর যদি আমাকে বিয়ে করে নেয়, পরে যদি আমাদের ফ্যামিলির মধ্যে কোনো প্রকার ঝগড়া সৃষ্টি হয়, তখন কি হবে? তখন তো আমাদের জন্য আমাদের পিতামাতা অশান্তিতে থাকবে। সেটা তো হতে দেওয়া যাবে না। জানি না সাগরকে ভালোবাসি কিনা, কিন্তু ভয় হয় যদি সাগরকে হারিয়ে ফেলি তাহলে হয়তো আমাকে কাঁদতে হবে সেই ভয়। এখন আমাকে একটা বিষয় নিশ্চিত হতে হবে, আমাদের ফ্যামিলি কি চায়। আমাদের যদি মিলন ঘটায় তারা কি কষ্ট পাবে? আর যদি মিলন ঘটার পর তারা সুখে থাকতে পারে তাহলে তো কোনো কথাই নেই। যে ছেলে আমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারে না, সেই ছেলেকে কষ্ট দেওয়া ঠিক হবে না। তাহলে আমি কখনো সুখী থাকতে পারবো না। ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসা দিয়ে উপলব্ধি করতে হয়। আর যদি ইগনোর করো তাহলে দেখবে যে তুমি লাইফে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে ইগনোর ছাড়া ভালোবাসা পাবে না। ভালোবাসার মূল্য দিতে শেখো সবাই, তাহলে দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। তুমি ভালোবাসার মূল্য দেবে না, তোমার জীবনটা সব সময় কালো মেঘে ঠেকে থাকবে। কখনো সেখানে সোনালি রঙের রোদ্দুর বা নীল আকাশ হয়ে উদয় হবে না। পাখির ডানার মতো ঝাপটা মেলে তোমার ভালোবাসা তখনই উঠতে থাকবে যখন তুমি তোমার ভালোবাসাকে আপন করে নেবে। এই পাগলি, ঘুমিয়ে গেলে নাকি? আমাকে একটা লিপ কিস দিয়ে ঘুমিয়ে গেলে কি হতো? সাগর কথাটা বলতেছে আর আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। আমি কোনো মতে চোখ খুলে সাগরের দিকে একটু দেখলাম, তারপর আবার ভালো মতো চোখ বন্ধ করে নিলাম। সাগর অবশ্য বুঝতে পারিনি আমি তাকে দেখলাম। আমি এখন সাগরের মনের কথাগুলো শুনতে চাচ্ছি, তাই ঘুমের ভান করে শুয়ে রইলাম। এই পাগলি মেয়ে, তুমি বোঝো না কেন আমি তোমাকে কত ভালোবাসি? তুমি আমাকে এত কষ্ট দাও কিসের জন্য? জানো না তোমার দেওয়া কষ্ট আমি নিতে পারি না? জানো যখন আমি তোমাকে জোর করে লিপ কিস করি বা তোমার কোনো জায়গায় হাত দেই, আমি বাহিরে গিয়ে নিজেকে কতটা অনুতপ্ত মনে করি? তুমি যদি দেখতে তাহলে কখনোই আমাকে ভালো না বেসে থাকতে পারতে না। মানে সাগর এসব কি বলতেছে? আমার তো কোনো কিছুই মাথায় ঢুকতেছে না। ভালো মন্দ সবগুলো তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। জানো তুমি যখন আমার উপর রাগ করে থাকো তখন আমার কত মজা লাগে, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি আমার উপর রাগ করে থাকো আর আমি তোমার রাগ ভাঙাবো, এর মাঝে
ভালোবাসাটা যে কি পরিমাণে প্রকাশ পায় তোমাকে সেটা বলে বোঝাতে পারি না আমি। আর একটা কথা, সত্যি যদি তোমাকে আমার জীবনে না পাই তাহলে এই জীবন আমি কখনোই রাখবো না, কারণ যে জীবনে তুমি থাকবে না সে জীবন রেখে আমি কি করব? তুমি ছাড়া তো এই জীবন ঘুটঘুটে কালো অন্ধকার, সবসময় মেঘে ঢাকা থাকবে, বৃষ্টি নামবে, বজ্রপাত হবে। আর যখন একটা জীবনে সবসময় বৃষ্টিপাত বজ্রপাত হয়ে থাকে সে জীবন বেশি দিন থাকতে পারে না। সাগর এসব কি কথা বলতেছে মাতালের মতো? কেন আমাকে এতটা ভালোবাসো সাগর? কেন কেন আমার কাছ থেকে তুমি নিজেকে আলাদা করে নিতে পারো না? আমি তো সব সময়ই চাই তুমি ভালো থাকো, কিন্তু তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকতে না পারো সেটা তো আমি মেনে নিতে পারবো না। আমিও তোমাকে আস্তে আস্তে অনুভব করতে শুরু করে দিয়েছি, কিন্তু সম্পর্কটা মাঝে মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়ে আমাদের মাঝে। কথাগুলো ভাবতেছিলাম মন দিয়ে, চোখ বন্ধ করে, যাতে করে সাগর বুঝতে না পারে আমি জেগে আছি। হঠাৎ করে অনুভব করতে লাগলাম সাগর আমাকে কাছে টেনে নিল। কাছে টেনে নিয়ে যেটা করলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কুত্তা, তুই এটা কি করলি? আমি তোকে ঝাঁটা পেটা করবো, দাঁড়া। তুমি না ঘুমিয়ে গিয়েছিলা, এতক্ষণ জেগে আছো? আমি তো ভাবছিলাম তুমি ঘুমিয়ে বিভোর হয়ে আছো। আচ্ছা, তাহলে মতলব তোর অন্য কিছু। আমি ঘুমিয়ে যাব আর তুই আমাকে যা ইচ্ছা তাই করবি, তাই তো? সত্যি বলছি, তেমন কিছু ছিল না। আমি শুধু ভালোবাসার পরশও একে দিতে চেয়েছিলাম তোমার কপালে। এর থেকে অন্য কোনো মতলব ছিল না আমার মনে। বিশ্বাস করো, অন্য কোনো মতলব ছিল না। তোকে আগে অনেক বিশ্বাস করতাম, এখন এক সেকেন্ডের জন্য আমি তোকে বিশ্বাস করি না। সত্যি করে বল, তুই আমার সাথে কি করতে চেয়েছিলি আমি ঘুমিয়ে যাওয়ার পর? আচ্ছা, যদি বিশ্বাস না করিস তাহলে একটা কথা বলি। তোর সাথে সেক্স করতে চেয়েছিলাম, হয়েছে? এখন খুশি? তোকে জোর করে রেপ করতে চেয়েছিলাম, এখন খুশি? সাগরের চোখের দিকে তাকিয়ে দেখলাম অনেকটা ক্ষোভের ছাপ লেগে আছে। হয়তো সে আমাকে বোঝাতে চেয়েছিল যে শুধু আমাকে সে ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে যেত, কিন্তু আমি প্যাচ লাগানোর ফলে সে এখন আমার উপর ক্ষোভ নিয়ে আছে। আমি তো তোমার মনের সব কথা সবসময় বুঝি, এমনিতেই তোমাকে রাগানোর জন্য কথাটা বললাম। এখন দেখতেছি না, সাগর অন্যরকম হয়ে যাচ্ছে, তার চোখের ভাষা অন্য কিছু বলতেছে। এখন তাকে আর রাগানো ঠিক হবে না, তাকে শান্ত করতে হবে। আমার না মাথাটা আবার ব্যথা করতেছে, একটু মাথায় বিড়ি কেটে দিবি? না, আমি পারবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কখনো আসবো না, কথা দিচ্ছি। তোর রুমে। মানে কি উল্টাপাল্টা কথা বলছিস? আমার রুমে আসবি না কেন? কি হলো আবার তোর? এসব কথা কেন বলতেছিস? আমি কি ভুল কিছু বলছি নাকি? না, তুমি ভুল বলতে পারো না। তুমি সবকিছু সত্যি বলছো। আমার মনে সবসময় খারাপ চিন্তা ভাবনা ভরপুর করে, তাই। আর তোমার সামনে আসবো না। তোমার সামনে আসলেই খারাপ চিন্তা মাথায় ঘুরঘুর করে, আর তুমি তো আমাকে সহ্য করতে পারো না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আমার কথা ভালো করে মন দিয়ে শোন সাগর, এসব কি বলতেছিস তুই? আর কি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস শুনি? আচ্ছা, তাহলে আপনি ভালো থাকেন, আমার মুখ দেখতে হবে না আপনাকে। আমি চলে যাচ্ছি। কথাটা বলে সাগর রুম থেকে বেরিয়ে গেল। আমি ভাবলাম হয়তো এমনি মন খারাপ করে চলে যাচ্ছে, এখন মুখ দিয়ে যত যাই বলুক না কেন পরে আবার চলে আসবে। এরকম অনেকবার হয়েছে। আমি ঘুমানোর চেষ্টা করলাম, কারণ এমনিতেই মাথাটা এখনো ঠিক হয়ে ওঠেনি। একবার ঠিক হলে পরে আর সহজে এরকম হবে না, তাই ঘুমানোটা আমার জন্য বেটার। পরে সাগরের সাথে কথা বলা যাবে এই বিষয় নিয়ে। সাগর, কি হলো? মন খারাপ করে কোথায় যাচ্ছিস? মিতু আবার তোকে কিছু বলেনি তো? আরে না, মিতু আবার আমাকে কি বলবে? মিতু তো কিছু বলে নাই। এখন তো বাসায় যাচ্ছি, ফ্রেশ হবো তাই। আচ্ছা যা, একটু পর আবার আসিস। আর তোর আম্মুকে বলিস আমার কথা, আমার এখানে একটু আসতে। আচ্ছা, তাই হবে। আমি এখন তাহলে আসি, পরে দেখা হবে। আন্টিকে কথাটা বলে নিজের বাসার উদ্দেশ্যে চলে আসলাম। মিতু নিজেকে কি ভাবে? আমি তাকে খুব ভালোবাসি বলে সে আমাকে সবসময় ইগনোর করবে, অবহেলা করবে? আমারও একটা মন আছে, তারও তো একটু শান্তি চাই। সে যদি সবসময় অবহেলিত হয় তাহলে কতক্ষণ টিকে থাকতে পারে? একবার না একবার তো ভেঙে যাবে। আমিও তো মানুষ, কোনো লোহার তৈরি রোবট না যে যতই অবহেলা করুক না কেন আমি বারবার তার কাছে ফিরে যাব। আজকে আমার মনটা কেন জানি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। বারবার এত জোড়া লাগানোর চেষ্টা করতেছি, পারতেছি না। আমার মন বলতেছে এত অবহেলা সহ্য হচ্ছে না, আমাকে তুই দূরে কোথাও নিয়ে চল। তাতে আমার যতই কষ্ট হোক না কেন আমাকে দূরে নিয়ে যা। আর একটা মানুষের মনের কথা শোনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ মন যেটা বলে সেটাই শোনা বেটার।
মনের কথা না শুনে যদি মানুষের কথা শোনা হয় তাহলে সে জীবনে কখনো উন্নতি করতে পারে না। সব সময় সে লাঞ্ছিত হয়েই বেড়াবে সমাজের মাঝে। কাউকে কিছু না জানিয়ে রুমে একা একা ফিরে এসে সবকিছু রেডি করে নিলাম। আন্টি তো আম্মুকে তার বাসায় ডাকলো। আম্মু যাওয়ার পর আমি চলে যাব। আম্মুকে আগে আন্টিদের বাসায় পাঠিয়ে দিতে হবে, তারপর সেই সুযোগে বেরিয়ে যেতে পারবো। দূর থেকে দূরান্ত কেউ আর আমাকে খুঁজে পাবে না, সবার কাছ থেকে হারিয়ে যাব। তারপর রুম থেকে বেরিয়ে আম্মুর কাছে গেলাম। গিয়ে দেখি আম্মু রান্না করতেছে। রান্না করা শেষ। আমার খুব ক্ষুধা পেয়েছে, খেতে দিবা? এই তো আর অল্প কিছুক্ষণ, তারপর তোকে খেতে দেব, সমস্যা নেই। তুই একটু রেস্ট কর, আমি রান্না শেষ করে তোকে ডাকবো। আন্টি তোমাকে তার বাসায় ডাকলো, তোমার সাথে কি জানি কথা আছে সেজন্য। আচ্ছা তাহলে আমি রান্না শেষ করে যাচ্ছি, তুই খাবারটা নিয়ে খেয়ে নিস কেমন? তোর আন্টি যেহেতু ডেকেছে যেতে হবে, কারণ অনেক দিন থেকে তাদের বাসায় যাওয়া হয় না। আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, তুমি যাও। আব্বু নাকি কালকে বাসায় আসবে, আমাকে ফোন দিয়েছিল। আমাকে একটু আগে ফোন দিয়েছিল কালকে বাসায় আসবে। তুই রেডি থাক, ভদ্র হয়ে যা, তোর আব্বু বাসায় আসলে কিন্তু সমস্যা হয়ে যাবে। একদম ভদ্র হয়ে যাব, যে ভদ্রতার কোনো সীমা থাকে না সেই লেভেলের হারিয়ে যাব, কেউ আমাকে আর পাবে না। আমাকে ক্ষমা করে দিও আম্মু। কথা মনে মনে বললাম, কারণ আম্মুকে শুনিয়ে বলার সাহস আমার নাই। কথাটা বলে রান্নাঘর থেকে বেরিয়ে সোজা আমার রুমে চলে আসলাম। সবকিছু রেডি, এখন শুধু আম্মু আন্টিদের বাসায় যাওয়া দেরি। আমি এই বাসা থেকে চলে যেতে এক মুহূর্ত দেরি করব না। এইদিকে ঘুম ভাঙলো একদম সন্ধ্যার পরে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। এসে দেখি আম্মু বসে আছে, আর আম্মুর পাশে এসে বসে পড়লাম। মাথাটা এখন একদম ফ্রেশ, একদম চিন্তামুক্ত। কিরে মা, ঘুম হয়েছে তো ঠিক মতো নাকি হয়নি? হ্যাঁ আম্মু, একদম ঠিকঠাক ঘুম হয়েছে, এখন আর মাথা ব্যথা নেই। কিন্তু তুমি এখানে একা? যেভাবে প্রশ্ন করতেছিস, এখানে একা থাকবো না তো নাতিপুতি আমার সাথে থাকবে? সব সময় ইয়ার্কি করো কেন আমার সাথে? ভালো লাগে না, যাও তো। তোমার সাথে কথা বলা আমার ভুল হয়েছে। বিয়ের বয়স হয়ে গেছে, এখন তো তোকে বিয়ে দিতে হবে তাই না? আমাদেরও তো ইচ্ছা করে নাতি নাতনিদের সাথে খেলা করি। টপিক চেঞ্জ করো, না হলে আমি কিন্তু এখান থেকে চলে যাব, আর তোমার সাথে কখনো কথা বলতে আসবো না। আমি আর আম্মু দুজনে কথা বলতেছি আব্বুর বিষয় নিয়ে। আব্বু কবে আসবে, এখন কি করতেছে। আম্মু আমার কলেজের খোঁজ খবর নিল, আমি আম্মুর পারিবারিক সম্পর্কে খোঁজ খবর নিলাম। অনেক দিন থেকে আমাদের মা মেয়ের এরকম আড্ডা হয় না। আমরা মা মেয়ে আড্ডা দিতেছি, হঠাৎ করে দেখলাম আপু আমাদের বাসায় প্রবেশ করতেছে। আপুকে দেখে দাঁড়িয়ে গেলাম। যাই হোক, শেষ পর্যন্ত বড়লোক আপু তাহলে আমাদের বাসায় পদার্পণ করলো। আমি তো ভাবলাম আর কখনো আসবে না। চুপ থাক সাতচুন্নি কোথাকার, এটা আমার বাসা, আমি যখন খুশি তখন আসবো। না, ইদানিং দেখতেছি তুমি আমাদের বাসায় আসো না, তাই বললাম। মন খারাপ করিও না আবার। আমার মন খারাপ? মন খারাপ করবো কিসের জন্য? মন খারাপ হয় না আমার, হা হা হা। সাগর কোথায় আপু? সাগরকে দেখতেছি না। তুমি যদি আসো, সাগর তোমার পেছনে পেছনে আসে। আজকে আসলো না? রান্না করে দিয়ে আসলাম, পেট পুজো করতেছে এখন হয়তো। ও আচ্ছা, তাই নাকি? বাসায় গিয়ে আমার কথা বলিও তো তার সাথে। আমার কিছু কথা আছে কলেজ নিয়ে। তুই যাবি, গিয়ে কথা বলবি, আমি তোকে বলতে যাব কিসের জন্য? তোর কাছে ফোন নাম্বার আছে, ফোন দিয়ে ডাক। ওকে ফোন দিয়ে আমি আমার ফোনের টাকা নষ্ট করব, তাই না? এখান থেকে একটা ডাক দিলে শোনা যাবে, আর আমি ফোন দিয়ে টাকা নষ্ট করব? কিপটা হয়ে যাচ্ছে দিন দিন, বিয়ের বয়স হয়েছে তো কিপটা হয়ে যাচ্ছি, বুঝি সব বুঝি। আপু, তুমি আম্মুর মতো কথা বলা শুরু করে দিলে। যাও, তোমাদের দুজনের সাথে আর কোনো কথা বলবো না আমি। আমার কথা শুনে দুজনেই হাসতে লাগলো। তারপর দুজন মিলে সেই লেভেলের আড্ডা দিলাম আজকে। অনেক দিন থেকে এরকম মন খুলে আড্ডা দেওয়া হয় না। আড্ডা দিতে দিতে এক পর্যায়ে আমি রান্নাঘর থেকে সবার জন্য চা করে নিয়ে আসলাম। আবার সবার সঙ্গে আড্ডা দিতে লাগলাম। আজকে কেন জানি আড্ডা দিতে খুব ইচ্ছে করতেছে। আড্ডা দিতে দিতে এশার আজান দিয়ে দিল। আপু এখন বলতেছে তাকে নাকি বাসায় যেতে হবে। সাগর বাসায় নাকি একা। আপু সাগরের কথা বলতেই আমার মনে পড়ে গেল, সাগর তো তখন আমার উপর রাগ দেখিয়ে বেরিয়ে গেছিল, এখনো আসলো না আমাদের বাসায়। ব্যাপার কি? আপু, আমি তোমার সাথে তোমার বাসায় যাব। সাগরের সাথে কিছু কথা আছে, পরে না হয় সাগর আমাকে বাসায় রেখে যাবে। আচ্ছা তাহলে আমার সাথে আয়। তারপর আপুর সাথে সাগরদের বাসায় চলে আসলাম। তারপর কথায় কথায় আপু আমাকে তার রান্নাঘরে নিয়ে আসলো। আপুর সাথে দুজনে মিলে আবার কফি তৈরি করলাম। তারপর দুজনে কফি খেলাম। কই আপু,
সাগরকে তো দেখতে পাচ্ছি না, কোথায় ও? আমি কিভাবে বলবো? আমিও তোদের বাসায় ছিলাম, তাই না? ওর রুমে গিয়ে দেখ, শুয়ে আছে হয়তো। আপুর সাথে কথা বলা বন্ধ করে দিয়ে উপরে চলে আসলাম। সাগরের রুমে এসে দেখি দরজা খোলা। সাগর ভেতরে থাকলে তো সবসময় দরজা বন্ধ থাকে, কিন্তু আজকে দরজা খোলা। ব্যাপার কি? কৌতূহল নিয়ে দরজাটা খুলে ভেতরে গিয়ে দেখি রুম একদম ফাঁকা। রুমের ভেতরে কেউ নেই। ভাবলাম হয়তো বাথরুমে আছে, কিন্তু যদি সাগর বাথরুমে যায় তাহলে রুমের দরজা খোলা রাখবে না, সেটা আমি ভালো করে জানি। তাহলে সাগর গেল কোথায়? এবার আমার মনে সত্যিই ভয় জাগ্রত হলো। তাহলে সাগর যে কথাগুলো বলেছিল সেই কথাটা সত্যি করলো না তো আবার? না, সেটা সে করতে পারে না। সাগর তো অবুঝ না, যেটা বলবে সেটাই করবে। সাগরের রুম থেকে বেরিয়ে আপুকে শুধু বললাম আমি বাসায় গেলাম। আপুকে কিছু বললাম না। দৌড়ে এসে আমার রুমে প্রবেশ করলাম। ফোনটা হাতে নিয়ে সাগরের নাম্বার ডায়াল করতে লাগলাম। আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সেই নাম্বার এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, একটু পরে আবার চেষ্টা করুন। যতবার ফোন দিচ্ছি অফিস থেকে একটা মেয়ে ততবারই কথাটা শুনিয়ে দিচ্ছে। রাগের মাথায় ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললাম। সাগর প্লিজ, নিজের কোনো ক্ষতি করো না। আমি যে তোমার উপর এখন অনেকটা দুর্বল। যদি তোমাকে না পাই তাহলে আমি বাঁচতে পারবো না। ফিরে এসো সাগর প্লিজ। আমার জীবন তুমি। জানো আমার জীবনটা ধূসর হয়ে যাবে, একদম মরুভূমির মতো, যেখানে শুধু হাহাকার থাকবে। তুমি না থাকলে আমাকে কে হাসাবে, কে আমাকে ভালোবাসবে পাগলের মতো? প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে আসো। জোরে জোরে কান্না করতে পারতেছি না। এখন আমি কি করব তাহলে? যদি বাসায় জানতে পারে সাগর আমার জন্য বাসা থেকে বেরিয়ে গেছে, তাহলে তো আম্মু আব্বু আমাকে গণহারে পিটুনি দেওয়া শুরু করে দিবে। এখন আমি কি করব এই পাগলটাকে নিয়ে? পাগলটা এরকম কেন করে আমার সাথে? এখন তো সব দোষ আমার। আমি যদি তাকে অবহেলা না করতাম তাহলে সাগর কখনো আমাকে ছেড়ে যেত না। আসলে অনেক বেশি অবহেলা করলে যেটা হয়। এদিকে রাস্তার এক সাইড দিয়ে যাচ্ছি। বাসা থেকে কোনো কিছু সাথে আনিনি, শুধু কিছু টাকা আর পরার মতো কয়েকটা শার্ট আর প্যান্ট নিয়ে বের হয়েছি। জানি না কোথায় যাব। উদ্দেশ্যহীন বালক হিসেবে হেঁটেই চলেছি। সামনে দূরে একটা ট্যাক্সি দেখা যাচ্ছে। হেলে দুলে হাঁটতে হাঁটতে ট্যাক্সির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। মামা, আমাকে এমন একটা জায়গায় রেখে আসবেন সেখান থেকে কখনো ফিরে আসা যায় না। আরে মামা, এসব কি বলতেছেন? কিছু খেয়ে এসেছেন নাকি? আপনার সাথে একটু মজা করলাম। আমাকে এখান থেকে বলতে শহরের বাইরে একটা নির্জন এলাকায় রেখে আসতে পারবেন? মামা, সেই নির্জন জায়গাটা কোন দিকে? আপনি কোন জায়গায় যাবেন? নামটাতে বলবেন, তাই না? আপনার ইচ্ছা মতো, আপনার মনের মতো একটা নির্জন জায়গায় নিয়ে যাবেন আমাকে প্লিজ। সাগর তুমি কেন বোঝো না? কেন চলে গেলে এভাবে? প্লিজ সাগর ফিরে আসো। আর কখনো তোমাকে অবহেলা করব না। আমি দরকার হয় সবার হাত পা ধরে তোমাকে আমার করে চাইবো। আমি এখন সবাইকে কি জবাব দিব? তারা যদি জিজ্ঞেস করে সাগর কোথায়? কি রে মা, কি নিয়ে এত টেনশন করতেছিস? তোকে এরকম দেখাচ্ছে কিসের জন্য? তোকে এতক্ষণ যাবত ভাত খাওয়ার জন্য ডাকতেছি, তুই আমার কোনো ডাকে সাড়া দিচ্ছিস না। ব্যাপার কি? আম্মু, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। জানি না তুমি কথাটা শুনে কিরকম রিয়েকশন দিবা। কি হয়েছে বলবি তো? না বলে কিভাবে বুঝতে পারবো যে কি হয়েছে? আর কি বলতে চাচ্ছিস আমাকে? আম্মু, সাগর বাসা থেকে চলে গিয়েছে কাউকে না জানিয়ে, আমার উপর রাগ করে। আমি ওকে কিছু কথা বলেছিলাম, সেই কথার প্রেক্ষিতে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। তাদের বাসার কেউ জানে না, এমনকি আমি ছাড়া কেউ জানে না। কি বলিস তুই এসব? মাথা ঠিক আছে? সাগর বাসা থেকে চলে গিয়েছে মানে? সাগর আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি না বলতে পারো। আমাদের সম্পর্কটার জন্য আমি তাকে না করে দিয়েছি, না হলে আমিও তাকে ভালোবাসতাম আর তোমাদের এতদিনে বলে দিতাম। কিন্তু আমাদের সম্পর্কটা দেখো। আমি আগে থেকে কিছু একটা বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম তোদের নিজ মুখ থেকে স্বীকার করাতে। আম্মু, এখন আমি কি করব? সাগর যে বাসা থেকে চলে গিয়েছে তার আম্মু যদি শুনতে পারে বা বুঝতে পারে, তারপর ভেবে দেখো কি হবে তাদের বাসায়। আর আমি শুনে আসলাম আঙ্কেল আবার কালকে সকালে বাসায় আসবে। আমি সাগরকে এত ফোন দিচ্ছি, কিন্তু সাগরের ফোন বন্ধ দেখাচ্ছে। এখন আমি কি করব? এখন এসব কথা আমাকে বলে লাভ কি? আমি প্রথম যখন জিজ্ঞেস করেছিলাম যে তোদের মাঝে কি চলছে আমাকে বল, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের তো রক্তের সম্পর্ক না। আমি সাগরের সাথে কথা বলে দেখতাম আমার একমাত্র মেয়ে সাগরকে পছন্দ করছে, আর সাগর তো খারাপ ছেলে না, আমাদের চেনা পরিচিত। আমি না হয় ওদের সাথে এই বিষয়ে কথা বলতাম, তারপর ভেবে দেখতাম বিষয়টা কোন দিক দিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু এখন কিভাবে সম্ভব? তুই তো সাগরকে শুধু অবহেলা করেই গেছিস, একটুও তো মনে হয় সাগরকে বোঝার চেষ্টা করিসনি। আম্মু, এখন বলো কি করা যায়? এখন আমাকে বকা না দিয়ে একটা রাস্তা খুঁজে বের করো, যাতে করে সাগরকে ফিরিয়ে আনা যায়।
না হলে কি হবে? মিতু, এই মিতু, সাগরকে দেখছি না। সাগর কি তোদের বাসায়? তোর সাথে কি কথা হয়েছে সাগরের? আম্মু, এবার আমি কি করব? আপু তো সাগরের খোঁজ করা শুরু করে দিয়েছে। এখন আমি তাকে কি জবাব দেব? যেটা সত্যি সেটাই এখন তাকে জানাতে হবে, না হলে আবার পরে ঝামেলা হবে। তাই সত্যটা তাকে জানানো উচিত আমাদের, তাই না? আপু যদি আমাকে ভুল বোঝে তাহলে আমি কি করব? যদি একবার আমাকে ভুল বোঝে তাহলে তো আমি শেষ। আমার সাথে আয়, দেখি কি হয়। সাগরের আম্মুকে বুঝিয়ে বলি, সবকিছু খুলে বলতে হবে তো। তারপর আমি আম্মুর সাথে আম্মুর পেছনে পেছনে নিচে আসলাম। নিচে এসে দেখি আপু চিন্তিত হয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে সেটাও করতেছে না। আপুকে দেখেই বোঝা যাচ্ছে অনেক টেনশন তার মাথায়। এখন কি করব ভেবে পাচ্ছি না। আমার ভয়ে কলেজে শুকিয়ে যাচ্ছে। আম্মু আপুকে তার সাথে বসিয়ে নিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলো। আমি ভয়ে সেখান থেকে বারবার চলে আসতে ধরলেই আম্মু চোখের ইশারা দিয়ে সেখানেই থাকতে বলল। তাই আমি সেখানেই বসে পড়লাম। সাগরকে ফোন দিলাম, সাগরের ফোন বন্ধ। বাসায় সব জায়গায় সাগরকে খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। তাই ভাবলাম যে তোদের বাসায় তো সবসময় আসে, তাই এখানে আসলাম। সাগর কি তোমাদের বাসায় এসেছে? আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনবা। যদি আমাকে সম্মান করো আর যদি ভাবো যে তোমার এসব কথা মনোযোগ দিয়ে শোনার সময় নেই, তাহলে তুমি যেটা বলবা সেটা আমাদেরকে মুখ বুজে সহ্য করে নিতে হবে। কি বলতেছে এসব? বুঝি না। তোমার কথা কি কখনো আমি না শুনেছি আন্টি? তুমি বলতে পারবে যে সাগরের আম্মু আমার কথা না শুনে চলে গিয়েছে বা অবাধ্য হয়েছে? সেই বিশ্বাস আছে বলেই তো আজকে আমি তোমাকে কিছু কথা বলবো। প্লিজ রাগ করিও না। আমি রাগ করব কিসের জন্য? কি এমন হয়েছে যার জন্য আমি তোমার উপর রাগ দেখাবো? তারপর আম্মু আপুকে সবকিছু বুঝিয়ে বলতে লাগলো। এক এক করে আম্মু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছে আর আমার দিকে তাকাচ্ছে। বুঝলাম না আম্মু আমার দিকে এইভাবে বারবার তাকাচ্ছে কিসের জন্য? কিছু উল্টাপাল্টা বলে দেবে না তো আবার? যদি তোমাদের মাঝে এই বিষয়টা চলছিল, আমাদের সাথে শেয়ার করলে না কিসের জন্য? অন্তত আমাকে তো আপু বলে ডাকিস। আমার সাথে তো শেয়ার করা যায়, তাই না? আমি ভয় পেয়ে গেছিলাম যদি আমাদের জন্য আমাদের ফ্যামিলিতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়। সবকিছুই বুঝলাম। এখন বল, তুই কি তাহলে সাগরকে সত্যি পছন্দ করিস না, তাই তো? তোমাকে তো বলে দিয়েছিলাম আমি সম্পর্কটার কথা চিন্তা করছিলাম। এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে সাগরকে ছাড়া থাকতে পারবো না। সাগর অনেকবার আমার উপর অভিমান করে বলেছিল যে সে আমার থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু পরে দেখা গিয়েছিল সে আবার আমার কাছে ফিরে এসেছিল। কিন্তু এবারে সত্যি সত্যি করে চলে যাবে আমি কখনো চিন্তা করতে পারিনি। যা হবার তো হয়ে গেছে। এখন তো সাগরকে খুঁজে বের করতে হবে, না হলে কোথা থেকে কোথায় চলে যাবে, পরে আবার অভিমান করে বাসায় ফিরবে না। আচ্ছা মামা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সঠিক উত্তর দিবেন যদি আপনার জানা থাকে তাহলে। আমিও তো আপনাকে একটা প্রশ্ন করার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, কিন্তু আপনার মুখ থেকে সাহস পাচ্ছি না। এখন যেহেতু আপনি নিজে দেখে কথা বলতে চাচ্ছেন, তাহলে শুরু করে দেই। আচ্ছা মামা, আপনি যে আমাকে নিয়ে যাচ্ছেন, আমি থাকবো কোথায়? থাকার জায়গা তো জানি না, কোথায় থাকবো? কিন্তু একটা টেনশন হচ্ছে খুব। বাসায় যদি আম্মু কান্নাকাটি করে তাহলে কি করব আমি এখান থেকে? আপনি এসব কি বলতেছেন বুঝতেছি না। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমি ছোট্ট বাচ্চা। এসব কি করতেছি আমি? আমাকে এখন বাসায় যেতে হবে, না হলে আব্বু কালকে এসে যদি আমাকে বাসায় না দেখে, আব্বু যদি আমার উপর রাগ করে উল্টাপাল্টা কিছু করে বসে। একটা মেয়ের জন্য কেন আমি আমার আব্বু আম্মুকে কষ্ট দেব? কিসের জন্য? সেই মেয়ে তো আমার জন্য কষ্ট পায় না, তাহলে আমি কেন তার জন্য কষ্ট পাবো? যে আব্বু আম্মু আমাকে এত কষ্ট করে ছোট থেকে বড় করে তুললো, সে আব্বু আম্মুকে কেন আমি কষ্ট দেব? কিসের জন্য? একটা সামান্য মেয়ের জন্য? না, এটা আমি কখনো করব না। তারপর গাড়িওয়ালা মামাকে গাড়ি ঘুরিয়ে আবার সেই জায়গায় নিয়ে যেতে বললাম যেখান থেকে আমি গাড়িতে উঠেছি। সেই মেয়ে যদি পারে আমাকে ছাড়া খুশি থাকতে, আমি কেন আমার আব্বু আম্মুকে নিয়ে খুশি থাকতে পারবো না? হয়তো কিছুদিন কষ্ট হবে, আব্বু আম্মুর জন্য সেই কষ্টটা সহ্য করে নেওয়া আমার পক্ষে কোনো ব্যাপার না। এখন কি করব তাহলে? আমরা সাগরকে কোথায় খুঁজবো তাহলে? এখন দেখা যাক কি হয়, যেহেতু আমরা এখন সবাই জানি। কিন্তু একটা কথা হচ্ছে, সাগরের আব্বু কালকে এসে সাগরকে বাসায় দেখতে না পারলে তখন কি হবে? আমি তো সেই টেনশনে মরে যাচ্ছি। সাগরের আব্বু যদি জিজ্ঞেস করে সাগর কোথায় গিয়েছে, তাকে আমি কি জবাব দিব? এখন আমরা কি করতে পারি? আমি এখন কোথায় যাব তাকে এই রাতে খুঁজতে? আপু তুমি টেনশন করিও না তো,
আমার মন বলতেছে সে খুব তাড়াতাড়ি চলে আসবে, দেখবে কোথাও থাকতে পারবে না। তোর কথা যেন সত্যি হয়, খুব তাড়াতাড়ি যেন ফিরে আসে, না হলে যে আমি কি করব, আমি তাহলে কি নিয়ে বেঁচে থাকবো? আজকে সবার মাঝে সুখের ছায়া নেমে এসেছে, শুধু আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে। কেন যে আমি এরকম করতে গেলাম? আজকে আমি যদি তার সাথে এরকম না করতাম তাহলে কখনো এরকম হতো না। সাগর, তুই কোথায় আছিস? ফিরে আয়, কখনো তোকে এমন অবহেলা করব না। জীবনে তো অনেক কিছু ঘটে যায়, সেগুলো ক্ষণিকের জন্য ঘটে যায়, কিন্তু যেটা থেকে যায় সেটা সারা জীবনের জন্য থেকে যায়। আমি আর তোকে না দেখে থাকতে পারছি না, খুব তাড়াতাড়ি চলে আয়, যেখানেই থাকিস না কেন। এখন আমি কি করব? আমি কোনো কিছুই ভাবতে পারছি না, আমার শরীর কেমন যেন অবশ হয়ে আসতেছে। দেখো আপু, তোমাকে এত টেনশন করতে হবে না, দেখবে যে আজকে রাতের মধ্যে চলে আসবে। আমার মন বলতেছে, আর আমার মন যেটা বলে সত্যি বলে। তোর কথা যেন সত্যি হয়, সে যেন খুব তাড়াতাড়ি চলে আসে আমার বুকে, আমার বুকের ধন যেন খুব তাড়াতাড়ি আমার বুকে ফিরে আসে। আজকে যদি আমাদের থেকে এই বিষয়টা গোপন না করতে, তাহলে আজকে হয়তো এ বাসায় অনেক আনন্দ থাকতো। কিন্তু দেখ, তোর জন্যই আজকে এ বাসায় সুখের ছায়া নেমে এসেছে আমাদের মাঝে, কখনো এরকম হয়নি। প্লিজ আম্মু, আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আমি তো জানি না যে তোমাদের মাঝে এত মিল। আমি ভাবছিলাম আমাদের জন্য তোমাদের মাঝে ঝগড়া হবে, তাই ভয় কিছু বলতে পারিনি। আমি তো জানতাম না যে তোমরা মেনে নিবা। তোরা দুজন যদি দুজনকে কাছে পেয়ে সুখে থাকতে পারো, তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের তো কখনো কোনো রক্তের সম্পর্ক নেই, তোমাদের কোনো সমস্যা হবে? যা হওয়ার তো হয়ে গেছে, এখন কি করব সেটাই ভাবতে হবে, তাই না? আমি এখন বাসায় যাব, এখানে থাকতে ইচ্ছে করতেছে না, বাসাটা যেতেও ইচ্ছে করে না। বাসাটা একদম খালি হয়ে আছে, মনে হচ্ছে একটা মরুভূমিতে আমি বাস করতেছি। একা ছেলেটা ছিল, বাসা সব সময় মাতিয়ে রাখতো। আমার মন যেহেতু বলতেছে যে সাগর আজকে রাতে ফিরে আসবে, তো আসবেই, কারণ আমি তাকে ভালো করে চিনি। সে কিরকম ছেলে, বাসায় এক মুহূর্ত না থাকলে সে অন্য কোথাও গিয়ে থাকতে পারে না, সেটা তুমিও জানো, আমিও জানি। তাহলে তো টেনশন করার কি আছে? চুপ থাক সাতচুন্নি, আমাকে অন্তত বলতিস যে কি হয়েছে তোদের মাঝে। আমাকে বললে তো আমি কোনো ঝামেলা যাইতাম না, বুঝিয়ে বলতাম। যদি বুঝতো তাহলে ভালো হতো, না বুঝলে বিয়ে দিয়ে দিতাম দুজনের। এখন আমি তোমার বৌমা লাগি, বুঝেছো? তাই আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলতে চাচ্ছি, আর তুমি আমাকে বৌমার মতো আদর করবা। চুপ থাক নির্লজ্জ কোথাকার, লজ্জা বলতে তো কিছুই নাই। কি বলতেছিস, মাথা ঠিক আছে? যখন তোমার ছেলে আমাকে এসব বলে তখন আমার কেমন লাগে, এখন যেমন তোমার লাগতেছে আমার কেমন লেগেছিল, তাই আমি তাকে অবহেলা করেছিলাম। খুব ভালো কাজ করেছিস। এখন যদি আজকে রাতের মধ্যে আমার ছেলে যদি আমার বাসায় ফিরে না আসে, তো কালকে দেখে তোকে আমি কি করব। আর যদি আজকে রাতে ফিরে আসে তাহলে কিন্তু আমার শাশুড়িকে আমি পিটানি দিব। এখন তাহলে সম্পর্কটা পাল্টে নিতে ইচ্ছে, তাই না? আজকে রাত থেকে আগের সম্পর্ক বাদ দিয়ে এখন থেকে নতুন সম্পর্ক যাচ্ছিস আমরাও, তাই না? আজকে রাতটা না হয় এরকম জগা খিচুড়ি চলুক, কালকে সকাল থেকে না হয় নতুন নিয়মে চলবে আমাদের। কেন যে তোমরা এরকম উল্টাপাল্টা সম্পর্ক করতে গিয়েছিলে, আজকে তোমাদের সব দোষ। কারণ তোমরা যদি উল্টাপাল্টা সম্পর্ক না করতে তাহলে আজকে আমাদের মাঝে এসব কিছু হতো না। একদম চাপাবাজি করতে হবে না, এখন চুপচাপ নিজের রুমে যা, আমরা আমাদের মতো কথাবার্তা বলি। বুঝি তো, এখন আর আমাকে কেউ চিনবে না। হ্যাঁ, এখন আমাকে তো সবাই অবহেলা করবে, তাই না? তুই আমার ছেলেকে অবহেলা করিস আর আমি তোকে অবহেলা করব না, এটা ভাবতে পারলি কি করে? আমি তোকে এত অবহেলা করব যে তুই আমার বাসা থেকে এই বাসা আসতে চাইবি না। এখন থেকে তুমি তো আমার শাশুড়ি, তাই না? আসো আমার পাশে এসে বসো, আমি তোমার পায়ের একটু ধুলো নেই, না হলে তুমি আবার কি অভিশাপ দাও তার তো ঠিক নেই। তাহলে তো আবার আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ফাজিল মেয়ে কোথাকার, এরকম একটা ফাজিল মেয়ে যে আমার ছেলের বউ হবে কখনো কল্পনা করতে পারিনি। এখন তো তোকে শিক্ষা দিতেই হবে, আর শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাকে নিতে হবে, তাই না? এখন থেকে ভালো হয়ে যা বলছি, না হলে ভবিষ্যতে। হইছে, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। ভবিষ্যতে আমার জীবন শেষ, কারণ তুমি তো তোমার বউকে জ্বালাবে, তাই না? এখন তোমাদের মাঝে যেটা দেখতেছি, যখন তোমরা দুজন শাশুড়ি বৌমা হবে তখন যে তোমাদের কি অবস্থা হবে নিজেই তো বুঝতে পারতেছি এখন। হয়েছে আম্মু, তুমি তো অনেক জ্ঞান দিতে পারো, সেটা আমার ভালো করে জানা আছে। এখন আমাদের শাশুড়ি বৌমার কথা হচ্ছে, তুমি এখানে কেন কথা বলতেছো?
আমাদের একটু ঝগড়া করতে দাও না, না হলে ঝগড়া শিখবো কি করে? কখনো ঝগড়া করিনি, আজকে থেকে ট্রাই করতে হবে। এখন যদি সাগর বাসায় ফিরে না আসে তাহলে তোমাদের এই মজা, হাসি, ঠাট্টা, তারপর ঝগড়া, এসব তো সব কিছু বৃথা যাবে, তাই না? এখন সাগরকে বাসায় আনার ব্যবস্থা করি, তারপর না হয় তোমাদের ঝগড়া শুনবো। থাক, জামাইকে নিয়ে আর এত টেনশন করতে হবে না। দেখবে তোমার জামাই আজকে রাতের মধ্যে বাসায় ফিরে এসেছে, আর কালকে দেখবে যে আমাদের বাসা পর্যন্ত চলে এসেছে। দেখে নিও, আমার কথাটা মিলিয়ে নিও, বুঝছো আম্মু? যদি সেরকমটা না হয়, উল্টো কিছু হয়, তখন কিরকম হবে বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন চলো। সবাই অনেক খুশিতে আছে, কিছু খাবার তৈরি করে সেগুলো মনের আনন্দে খেয়ে নেওয়া যাক, পরে আবার আড্ডা দেওয়া যাবে। আজকে রাত্রে ঘুম হবে না। আমার ছেলেকে বাসা থেকে তাড়িয়ে দিয়ে এখন নিজে মহা আনন্দে আছিস, তোর কপালে দুঃখ আছে, কথাটা মিলিয়ে নিস। আরে শাশুড়ি আম্মু, তুমি যদি আমাকে এরকম করে অভিশাপ দাও তাহলে কেমনে আমরা সুখের সংসার করব, তোমার ছেলে আর আমি? তোমাদের শাশুড়ি বউয়ের ঝগড়া শেষ কি হবে না আজকে সারা রাত? রাত 12টা পার হয়ে গেল, এখনো সাগর বাসায় ফিরে আসলো না। কি রে মিতু, তুই না বললি সাগর আজকে রাতে ফিরে আসবে? রাত 12টা পার হয়ে গেল, 1টা বাজতে চলেছে, এখনো তো সাগর ফিরে আসলো না, ব্যাপার কি? আর কিছুক্ষণ ধৈর্য ধরো, দেখবে চলে আসবে। এত টেনশন করার কি আছে? ছোট বাচ্চা নাকি যে ফিরে আসতে পারবে না? চলে যেহেতু গিয়েছে, ফিরে আসবে। এদিকে মামা, আপনার ট্যাক্সি ভাড়া কত হয়েছে? আপনাকে কষ্ট করালাম, মনে কিছু নিয়েন না। পরে ভাবলাম যে বাসা থেকে কেন আমি চলে যাব, আব্বু আম্মুকে কেন কষ্ট দেব, তাই না? তাই ফিরে আসলাম আবার। মামা, আমার মন বলতেছে আপনি একদম ঠিক কাজ করেছেন, কারণ আপনি একটা মেয়ের জন্য আপনার বাবা মাকে কষ্ট দিবেন। আপনার বাবা মা তো এখানে কোনো দোষ করেনি, তাহলে কেন আপনার জন্য আপনার বাবা মা কষ্ট পাবে? আচ্ছা মামা, মেয়ে মানুষগুলো এরকম স্বার্থপর হয় কিসের জন্য? তারা কি সত্যিকারের ভালোবাসাগুলি বোঝে না? মিথ্যা ভালোবাসার পিছনে তারা সব সময় দেখি ছুটে বেড়ায়। যারা সত্যিকারের কোনো মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটাকে সে কখনো পায় না, আর সেই মেয়েটা সত্যিকারের ভালোবাসা না বুঝে মিথ্যা ভালোবাসার পিছনে ছোটে। এখানে আপনার আমার কিছু করার নেই, তারা তো বোঝে না। যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। তখন ছেলেটার মনে পাথর তৈরি হয়ে থাকে মেয়েটার জন্য, আর সেই পাথর ক্ষত বিখ্যাত হয়ে যায়, যার কখনো নরম তুলার মতো হতে পারে না। আপনি দেখতেছি অনেক এক্সপার্ট এই বিষয়ে, অনেক কিছু জানেন। আপনিও কি তাহলে আমার মতো নাকি? কি বলবো, সবার জীবনে একটা না একটা ঘটনা থাকে, তাকে কালো অধ্যায় বলে, যা প্রতি মানুষকে অন্ধকার পথে যেতে বাধ্য করে। এই পথের যন্ত্রণা সেই ব্যক্তির বোঝে, এই পথের যন্ত্রণা সেই ব্যক্তি বোঝে যেই পথের পথিক। আচ্ছা মামা, অনেক কথা হইল, আপনার সাথে কিছু মনে করিয়েন না। আপনাকে অনেক দূর নিয়ে গিয়েছিলাম, আবার নিয়ে আসলাম। হয়তো আপনি বিরক্ত মনে করেছিলেন আমার উপর। আপনার প্রথমে ভাব দেখে বুঝতে পেরেছিলাম, কিন্তু দেখেন মামা, তখন মাথায় অনেক রাগ চেপেছিল, কোনো কিছু মাথায় ছিল না। আমি বুঝতে পেরেছি, আমাকে আর বোঝাতে হবে না মামা। আপনি নিশ্চিন্তে বাসা ফিরে যান, আপনার বাবা মার কোলে ফিরে যান। দেখবেন যে তাদের এত ভালোবাসা পাবেন যেখানে মেয়েটার ভালোবাসার কথা মনে থাকবে না। হ্যাঁ মামা, আপনি ঠিক বলেছেন। বাবা মার ভালোবাসার কাছে সব ভালোবাসাই তুচ্ছ হয়ে থাকে, কিন্তু বাবা মার ভালোবাসা আর বউয়ের ভালোবাসা দুটো কিন্তু আলাদা আমার মনে হয়। কারণ এই দুটোকে কখনো এক পাল্লায় ওজন করা ঠিক হবে না আমাদের, কারণ ওই দুইটা জিনিসই আমাদের প্রয়োজন, আর আমরা একটা বাদে অন্যটাকে কখনো উপলব্ধি করতে পারি না। আপনি ঠিক বলেছেন, একটা ছাড়া অন্য একটা কখনো উপলব্ধি করা যায় না। যখন আপনি যে কোনো একটা হারাবেন তখন বুঝবেন সেটাও আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ লাইফে কখনো একাকিত্ব থাকা যায় না, আর কখনো বাবা মাকে অবহেলা করলে লাইফে কোনো সাফল্য পাওয়া যায় না। দুটোই বাস্তবতা। অনেক কথা হলো, কথায় কথায় চলেন আমার বাসায়। আপনি কই থাকেন? আপনার তো কোনো পরিচয় নিলাম না, কারণ আপনার সাথে এত কথা বললাম, পরিচয় দেওয়া উচিত। যেহেতু একই এলাকাতেই মনে হয় থাকি, তাহলে তো দেখা হবে, তাই না? দেখাতে হবে সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি খুব একটা সুস্থ মন মানসিকতায় নাই, কারণ আপনাকে দেখে স্থির অবস্থা পাওয়া যাচ্ছে না। আপনাকে দেখে মনে হচ্ছে যে এখন আপনার বাসায় যাওয়া উচিত। আচ্ছা মামা, আপনার নাম্বারটা আমাকে দেন, তাহলে তারপর আপনার সাথে ফোনে যোগাযোগ করে আপনার সাথে আরেকদিন মন খুলে আড্ডা দেব। কারণ আপনি আমার মনের কথাগুলো নিমিষে বুঝে যান। ব্যাপারটা আমি বুঝলাম না, এত নিমিষে কি করে একজন মানুষ অন্য একজন মানুষের মনের কথা বুঝে নিতে পারে। আপনাকে না দেখলে সত্যি আমি জানতাম না। তারপর রিক্সাওয়ালা মামার কাছ থেকে তার নাম্বারটা নিয়ে বাসার দিকে চলে আসতেছে। হঠাৎ মনে হলো এখন তো আম্মু আমাকে নানা ধরনের প্রশ্ন করে, তখন আমি তাকে কি জবাব দিব? এতক্ষণে হয়তো সব শুনতে পেরেছে। আরে এত কিছু চিন্তা করে কি হবে, যেটা হয় হবে।
তারপর চোরের মতো লুকিয়ে লুকিয়ে বাসার গেট অবধি চলে আসলাম। এসে দেখি গেট খোলা, দারোয়ান অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি এই সুযোগে প্রবেশ করলাম বাসার ভেতর। প্রবেশ করে দেখি আম্মু কোথাও নেই। সোজা নিজের রুমে চলে আসলাম। রুমের দরজাটা বন্ধ করে দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম চোরের মতো। কোনো কথা বললাম না, চুপচাপ। এইদিকে আচ্ছা, তাহলে এখন আমি বাসায় যাই। রাত 2টো বেজে গেল, আর এখানে থাকা যাবে না। বাসায় কেউ নেই, অন্তত আমাকে তো বাসায় যেতে হবে। আচ্ছা চলো, আমিও তোমার সাথে তোমার বাসায় যাচ্ছি। আজকে তোমার বাসায় থাকবো, কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাকে সেরে নিতে হবে আজকে রাতের মধ্যেই। আমি এই একা বাসায় কি করে থাকবো? আমার ভয় লাগে না? তুমিও চলে আসো, তুমি আর তোমার বেআইন সাহেব একসাথে থাকবা, আমি আমার বরের রুমে থাকবো। তারপর আম্মু সব কিছু ভালো মতো দেখে শুনে মেইন গেটের তালা ঝুলিয়ে দিল। তারপর সবাই আমরা আমার হবু শ্বশুর বাড়ি চলে আসলাম। তারপর সব কিছু আয়োজন করতে লাগলাম। আমার মন বলতেছে সাগর আজকে রাত্রে ফিরে আসবে এই বাসায়, তাই আমি ইচ্ছে করে এই বাসায় চলে আসলাম। আম্মুকে আর আমার হবু শাশুড়িকে বাহিরে বসিয়ে রেখে আমি সাগরের রুমের সামনে গিয়ে দেখি আম্মুকে আর আমার হবু শাশুড়িকে বাহিরে বসিয়ে রেখে আমি সাগরের রুমের সামনে গিয়ে দেখি সাগরের রুমের কাছে গিয়ে দেখি ভেতর থেকে দরজাটা বন্ধ করা। আজব তো, সাগর যেহেতু বাসায় নেই, তাহলে সাগরের দরজা বন্ধ থাকবে ভেতর থেকে কি করে? তাহলে কি সাগর বাসায় ফিরে এসেছে? আমি দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে লাগলাম। দেখি দরজাটা ভেতর থেকে দেওয়া, আর ভেতরে কোনো সারা শব্দ পাচ্ছি না, একদম কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আমি জোরে জোরে ধাক্কাতে লাগলাম দরজাতে, তাও ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তাই আরো জোরে জোরে লাথি দিতে লাগলাম। এইবার দেখলাম রুমের লাইট জ্বালিয়ে দিল, আর কে যেন চুপি চুপি দরজার কাছে আসতে লাগলো। আমি তো ভালো বুঝতে পেরেছিলাম যে সাগর বাসায় ফিরে এসেছে। আমি কাউকে কোনো কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। একটু পর সাগর এসে দরজাটা খুলে দিল। খুলে দিয়ে আমাকে দেখে আবার দরজাটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লাগিয়ে দেওয়ার আগে আমি দরজার ভেতরে ঢুকে পড়লাম। সমস্যা কি তোমার? বাসা ছেড়ে চলে গিয়েছো কিসের জন্য? সাহস কি করে হয় যে বাসা থেকে চলে গিয়েছো? জানো না আমার শাশুড়ি মা চিন্তা করবে? মাথা ঠিক আছে তোমার? কি বলতেছো তুমি এসব? এখান থেকে চলে যাও, আমার ঘুম ধরেছে। আগে আমার সাথে কথা বলা শেষ করো, তারপর ঘুমাবা। যেটা খুশি সেটা করবা, আগে আমার সাথে কথা বলো। বলছি না আমার ঘুম ধরেছে, আমি এখন কারোর সাথে কথা বলতে পারবো না। চলে যাও এখান থেকে। আমি মিতুকে আর কোনো কিছু বলতে না দিয়ে আমার রুম থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে ভিতর থেকে রুমের দরজাটা বন্ধ করে দিলাম। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম এবং রুমের লাইটটা অফ করে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমানোর জন্য প্রস্তুতি নিতে লাগলাম। এটা কি হলো? সাগর আমাকে তার রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। আমি তো এটা আশা করিনি তার কাছ থেকে। আমি তো আশা করেছিলাম সে হয়তো আমাকে বুকে জড়িয়ে নেবে। আমি কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে তাদের মতো তাদের সাথে এনজয় করতেছিলাম এবং কাউকে বললাম না যে সাগর বাসায় ফিরে এসেছে। চুপচাপ আমি আমাদের বাসায় চলে আসলাম কাউকে না জানিয়ে। এসে রুমের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম আমিও। দেখা যাক কালকে সকালে কি করা যায়। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলেও খুব সকালে, কারণ গত রাত্রে এমনিতেই টেনশনে ছিলাম। টেনশনে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। এবার ঘুমিয়ে যাচ্ছি, একরকম করতে করতে সকাল হয়ে গেল। আর ঘুম ধরতেছে না, তাই ঘুম থেকে উঠে সোজা সাগরদের বাসায় চলে আসলাম। এসে দেখি আম্মু এবং আমার শাশুড়ি মা দুজনে অনেক খুশি। খুশি থাকবে না কিসের জন্য? তারা হয়তো এতক্ষণে জানতে পেরেছে যে সাগর চলে এসেছে এবং তাদের সাথে হয়তো এতক্ষণে দেখা হয়ে গেছে। তাই আমি তাদেরকে না জানার ভান করে জিজ্ঞেস করলাম, কি শাশুড়ি মা, এত খুশি খুশি দেখাচ্ছে তোমাকে? ব্যাপার কি? তোমার ছেলে ফিরে এসেছে নাকি? সাগরের আম্মু কোনো কিছু না বলে সোজা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তোর কথাই সত্যি হয়েছে। আরে আমার ছেলে ঘরে ফিরে এসেছে, একটু বাইরে গিয়েছে। যা দেখ, বাইরে হয়তো আছে, ওর সাথে কথা বল, তারপর তোদের মনের আলাপ কর। আর আজকে সাগরের আব্বু বাসায় আসতেছে, আসলে তোদের বিয়ে দিয়ে দিব। সবার সামনে হাসি মুখ করে বেরিয়ে আসলাম, কারণ সাগরের সাথে আমার কথা বলতে হবে। সে কেন আমার সাথে এরকম ব্যবহার করতেছে? আমার দোষ ছিল মেনে নিলাম, কিন্তু তার জন্য আমার সাথে কথা না বলে থাকবে? এটা কি করে হয়? যে সাগর আমার সাথে কথা না বলে এক মুহূর্তও থাকতে পারতো না, সে সাগর আমাকে তার রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে কথা বলা বন্ধ করে দিল। এটা কেমনে হয়? সামনে হাঁটতে লাগলাম, দেখলাম সে রাস্তার এক সাইডে বসে আছে। সাগর কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আমি তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সে আমাকে দেখেও না দেখার ভান করে ফোনে কথা বলেই যাচ্ছে। আমি তার কাছ থেকে ফোনটা কেড়ে নিলাম।
সে আমার মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। সমস্যা কি আপনার? আমাকে এভাবে ডিস্টার্ব করতেছেন কিসের জন্য? আমি তো আপনাকে আর ডিস্টার্ব করি না, তাহলে আপনি কেন আমাকে ডিস্টার্ব করবেন? দেখো সাগর, আমি জানি আমার ভুল হয়েছে, তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। আমার সাথে কথা না বলে কিভাবে থাকতে পারো তুমি? আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কেন মিথ্যা অভিনয় করতেছো আমার সামনে? মিথ্যা অভিনয় করতেছি না, চেষ্টা করতেছি দূরে থাকার। কারণ যেখানে আমার কোনো অস্তিত্ব নেই, যার মনে আমার জন্য কোনো মায়া দয়া নেই, তার কাছ থেকে যতটা পারা যায় দূরে থাকাই বেটার। আমি তো তখন আমাদের ফ্যামিলির জন্য তোমাকে অবহেলা করেছিলাম, কিন্তু যখন জানতে পারলাম যে তারা আমাদের এই সম্পর্কে খুশি, তখন তো আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। কারণ আমার দুর্বলতা ছিল তোমার উপর। যেহেতু ছোট থেকে একসাথে বড় হয়েছে, তোমার উপর একটা ভালোবাসা ভালো লাগা কাজ করে। আমি শুধু আমাদের ফ্যামিলির কথা চিন্তা করে তোমাকে অবহেলা করেছিলাম। আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আমার চোখের সামনে থেকে সরে যাও বলছি, না হলে কিন্তু ভালো হবে না। যদি সামনে থেকে সরে না যায় তাহলে কি করবে শুনি? আমি সামনে থেকে সরে যেতে তো আর এখানে আসিনি, আমি অধিকারটা নিতে এসেছি। কিসের অধিকার? কোনো অধিকার নেই আমার উপর আপনার, তাই আমার চোখের সামনে থেকে সরে যান। কথাটা বলেই আমি মিতুকে দিলাম একটা ধাক্কা। আহ! হঠাৎ করে সাগর আমাকে ধাক্কা দেবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। সাগরের ধাক্কায় তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে রাস্তার মাঝখানে পড়ে গেলাম। একটা গাড়ি আমার উপর দিয়ে চলে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। হঠাৎ করে মিতু এত জোরে চিৎকার করে উঠল, আমার কলিজা শুকিয়ে গেছে। তারপর পিছনে ফিরে তাকিয়ে দেখি মিতু একটা গাড়ির সামনে পড়ে আছে, আর গাড়িতে থাকা ভদ্রলোকটাকে দেখে তো আমার কলিজা আরো শুকিয়ে গেল। কি সাগর, এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? আর একটু হলেই তো মেয়েটা মানে মিতু তুই? তোর সাথে সাগর এরকম অসভ্যতামি করতেছে? আঙ্কেল, আসলে সাগরের এখানে কোনো দোষ নেই। আমি একটু মজা করতে গিয়ে সাগর এমনিতেই হাতটা একটু... অনেক বলেছ, অনেক দেখেছি, অনেক শুনলাম তোমার কাছ থেকে। মিথ্যে বলতে হবে না, আমি কিন্তু সব দেখেছি। আমি মাথা নিচু করে চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলার সাহস পাচ্ছি না। কারণ আব্বুর সামনে কোনো কথা বলার সাহস আমার হয় না, আর কখনো হবেও না মনে হচ্ছে। কারণ আব্বুর যেই পরিমাণ রাগ, আমি আব্বুকে জমের মতো ভয় পাই। কাজী সাহেব, আর এখানে দাঁড়িয়ে না থেকে চলুন আমার সাথে। আমার বাসায় গিয়ে ওদের দুজনের বিয়ের কাজ শুরু করে দিবেন। আব্বু, আপনি এসব কি বলতেছেন? এটা সম্ভব না, আমি বিয়ে করতে পারবো না। আমার মুখের উপর জানি কোনো কথা বলার সাহস তোমার হবে না। যেটা বলতেছি সেটা করো। আমি তোমাদের সব হিস্ট্রি জানি, আর সব কিছু রেডি আছে। ভেতরে চলো, তারপরে তোমাদের বিয়ে হচ্ছে। এখন আর কোনো কথা হচ্ছে না এখানে। এখন আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কারণ আব্বুর চোখের দিকে তাকিয়ে দেখি আব্বুর চোখে একদম লাল রক্তবর্ণ ধারণ করেছে। আর কোনো কথা বলার সাহস তো দূরের কথা, সামনে দাঁড়িয়ে থাকার সাহস পর্যন্ত পাইলাম না। চলে আসলাম বাসার ভিতরে। আমার রুমে এসে আরো বড় টাস্কে খেয়ে গেলাম, কারণ এখানে বাসরঘর সাজিয়ে রাখা হয়েছে। আমি বুঝলাম না এসব করলোটা কে আবার। রুম থেকে বেরিয়ে এসে আম্মুকে জিজ্ঞেস করতে লাগলাম আসলে কাজটা কে করেছে। দেখি আম্মু আমাকে কোনো পাত্তা দিচ্ছে না, তাই আম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমাকে এভাবে ডিস্টার্ব করিস না, বুঝেছিস? তোর আব্বু দেখতে পারলে সমস্যা হবে। আমার তো সমস্যা হবে না, সমস্যাটা হবে তোর। কারণ তখন তোর বিয়েটা ক্যান্সেল করে দেবে, আর তুই সারা জীবনের জন্য মিতুকে হারিয়ে ফেলবি। ভেবে দেখো, 2-1 দিনের অবহেলার থেকে সারা জীবনের কান্না কি বেশি ভালো? কথাটা বলে আম্মু সেখান থেকে চলে গেল। আমি টাস্কি খেলাম, আর কি করার, তাই চুপচাপ এক সাইডে গিয়ে দাঁড়িয়ে শুধু বাসার মানুষজনের কাজকর্ম দেখতে লাগলাম। আমি নিজেই অবাক হচ্ছি, এসব আবার কখন হলো? জাঙ্গল কোঠায় কাজী সাহেব ওয়েট করতেছে। মিতুর সব কিছু রেডি, তুই এখন রেডি হয়ে আয়। বিয়েটা পড়ানো শেষ হোক, তারপর তোর সাথে কথা বলতেছি। আব্বু, বিয়েটা না করলে হয় না? মিতুর সাথে অন্য কোনো একটা ছেলের বিয়ে দিলে তো হয়। আমি এখন বিয়ে করতে চাই না। এখন যা বলছি সেটা করো। বিয়ের পর কথা হচ্ছে তোর সাথে এই বিষয় নিয়ে। এখন আর কোনো কথা বলতে চাচ্ছি না, বিয়ের পর কথা বলবো এই বিষয় নিয়ে। কথাটা বলে আব্বু চলে গেল। আমিও রুমের ভেতর চলে আসলাম, গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। কারণ আব্বু যেহেতু বলেছে, তাই সবকিছু তার নিয়ম মাফিক করতে হবে, না হলে আবার কখন কি বলে বসে। আমি তো এমনিতেই আব্বুকে অনেক ভয় পাই। আঙ্কেলের কথা অনুযায়ী দেখি সাগর সব কিছু করতে চায়। এটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ পর্যন্ত সাগর এখনো আঙ্কেলকে এতটা ভয় পায়। ছোট থেকে দেখে এসেছি ভয় পায়, কিন্তু এখনো এত ভয় পায়, এত বড় হয়েছে তারপরও আঙ্কেলকে যে এতটা শ্রদ্ধা ও ভয় পায় সেটা দেখে সত্যিই আমি অবাক। অন্য কোনো ছেলে হলে তো বাপেরও কথার দাম না দিয়ে বাসা থেকে বেরিয়ে যেত বা বাপের উপর রাগারাগি করত, কিন্তু সাগর তার থেকে একদম আলাদা।
তার বাপ যেটা বলতেছে সাগর ঠিক সেটাই করতেছে, এর থেকে অতিরিক্ত বা কম কিছুই করতেছে না। আমাকে অবশ্য বধূ বানিয়ে এনেছে আঙ্কেল, আমাকে সাজিয়ে দিয়েছে বউয়ের সাজে বলতে গেলে। আমি কাজী সাহেবের সাথে বসে আছি, কাজী সাহেব সবকিছু কমপ্লিট করে রেখেছে। এখন সাগর আসলেই বিয়ের কাজটা শেষ করে তিনি চলে যাবে, আর আমি তাই অপেক্ষা করতেছি কখন আমার প্রাণের প্রিয় স্বামীটা আসবে আর কখন কবুল বলবে, আর আমরা দুজন কখন সারা জীবনের জন্য এক হয়ে যাব। বেশ কিছুক্ষণ পর দেখলাম সাগর বরের বেশে চলে আসলো এবং আমার পাশের চেয়ারে বসে পড়লো। আমি তো মহা খুশি যে সাগর চলে এসেছে, এখন বিয়ে হয়ে যাবে আমাদের। তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শেষ করলেন, দোয়া করে দিলেন। বাসায় অবশ্য কোনো মেহমান নাই, আমি, সাগর আর আঙ্কেল। আঙ্কেল বলতেছি কিসের জন্য, এখন তো আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি আম্মা, আমার আম্মু আর কাজী সাহেব সবাই মিলে দোয়াটা শেষ করে কাজী সাহেব তার বকশিশ নিয়ে চলে গেলেন। এখন তোমাদেরকে যেটা বলার সেটা বলতেছি, মন দিয়ে শোনো। এখানে কোনো কথা বলবে না। আচ্ছা, তার আগে আমার একটা কথা আছে যে। আমি বলছি না আমার কথার মাঝে কেউ কথা বলবে না, তারপরও কিসের জন্য আবার কথা বলতেছো? তুমি চুপচাপ থাকো। এখন কিন্তু তুমি আমার শালিকা না, বৌমা। তারপর আমি চুপ হয়ে গেলাম, কোনো কথা না বলে বসে পড়লাম সাগরের পাশে। তারপর উনি বলতে শুরু করলেন, আমরা সবাই শ্রোতা, তাই চুপচাপ শুনতেছি। দেখো, জানি না তোমাদের মাঝে কি চলছে ইদানিং, কিন্তু ছোট থেকে তোমরা একসাথে ছিলে, আমাদের ভালো লেগেছিল, কিন্তু তখনকার সম্পর্কটা আলাদা ছিল, তখনকার সম্পর্কটা আলাদা। আর যখন তোমরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে দিয়েছো, তখন তো আমাদের এখানে কোনো কথা বলা উচিত না, কারণ তোমরা বোঝো সবকিছু। আর যেহেতু একটা সমস্যার কারণে দুজন একটু আলাদা হয়ে গিয়েছিলে, এখন সমস্যাটা সমাধান করে দিলাম। আমি আশা করব যে কখনো তোমাদের মাঝে যেন ঝগড়া না হয়। যদি ঝগড়া হয়েছে আর আমার কানে যদি এসেছে, তাহলে কিন্তু ভেজাল আছে। আমি সবসময় একটা কথা বলি, আর সেটা হলো, যদি দুজন দুজনের সাথে কথা শেয়ার করো, তাহলে মনে হয় না তোমাদের মাঝে কোনো কিছু থাকবে। আমি যেমন সাগরের আম্মুর সাথে আমার সব কিছু শেয়ার করি, যখন যেটা হয় সব কিছু তৎক্ষণাৎ শেয়ার করি, সেটা ফোন দিয়ে হোক বা সরাসরি এসে হোক শেয়ার করি। আর একটা বিয়ে নামক বন্ধনের মাধ্যমে দুজন মানুষ এক হয়ে যায়, আর দুজন মানুষ এক হয়ে যাওয়ার পর তাদের আর আলাদা বলতে কোনো কিছু থাকে না। যা কিছু হয় তা সব নিজেদের মধ্যেই। আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ভবিষ্যতে আমার কথাটা রাখার চেষ্টা করবে সাগর। জি আব্বু, বুঝতে পেরেছি। আশা করি যে আমাদের ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। আমার মুখের সামনে ভয় পেয়ে বললে চলবে না। পরে আবার যদি তোমাদের মাঝে কোনো সমস্যার কথা শুনি, তাহলে কিন্তু জানোই তো। না আব্বু, কোনো সমস্যা হবে না। সাগরের কথা শুনে আমি অনেক খুশি হলাম যে সে এখন হয়তো তার ভুলটা বুঝতে পেরেছে, আর সে হয়তো এখন আমাকে গ্রহণ করে নিয়েছে। তার কথা শুনে বোঝা যাচ্ছে, আর তার চোখের ইশারা আমাকে বুঝিয়ে দিচ্ছে সে এখন আগের মতো হয়ে গেছে। তারপর সবাই হই হুল্লোড় করে রান্না করে চলে গেল। আমি আর সাগর দুজনেই পাশাপাশি বসে আছি, কেউ কোনো কথা বলতেছি না। দুজনে এভাবে বসে থাকতে থাকতে প্রায় 1 ঘন্টার মতো চলে গেল, তাও কেউ কোনো কথা বলতেছি না। আমি দেখতে চাই সাগর কতক্ষণ আমার উপর রাগ করে থাকতে পারে। কি হলো, এখনো এভাবে এখানে বসে আছো কিসের জন্য? রুমে গিয়ে কাপড় পাল্টিয়ে অন্য কিছু পরে আসো। আমি সাগরের কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ সেখান থেকে উঠে রুমে চলে আসলাম। এখন সাগরের রুম যেটা, আমার রুমও সেটা। ফ্রেশ হয়ে হালকা একটা জামা পরে বেরিয়ে আসলাম। এসে দেখি সাগর ফ্রেশ হয়ে এসেছে অন্য রুম থেকে। দেখতে দেখতে সময়টা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় সবাই খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্পগুজব করতে লাগলাম। তারপর আম্মু এবং আমার শাশুড়ি মা দুজনেই আবার আমাকে নববধূ সাজে সাজিয়ে দিয়ে বাসর ঘরে রেখে আসলো। কেউ নাই, যা করতেছে তারাই করতেছে। তারপর আমার আম্মু আর আমার শাশুড়ি মা আমাকে বাসর ঘরে বসিয়ে রেখে বাহিরে চলে গেলেন। কিছুক্ষণ পর সাগর বাসর ঘরে প্রবেশ করলো, ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আমি চুপচাপ বসে আছি। তারপর সাগর ধীরে ধীরে আমার কাছে এসে আমার ঘোমটাটা তুলে আমার দিকে তাকিয়ে রইল। আমি চোখ বন্ধ করে আছি, দেখতে চাচ্ছি যে সাগর কি করতে চায়। হয়েছে, আর এইভাবে লজ্জাবতীর মতো বসে থাকতে হবে না। ভালো করে জানি কার ব্যবহার কেমন। পুত্তা, তোর সাহস কি করে হয় আজকে বাসর রাতে তুই আমাকে এভাবে খোঁচা মেরে কথা বলার? অনেক কষ্টের পর পেয়েছি আজকে, আর সারা রাত ছেড়ে দিচ্ছি না। ঘুমের কথা চিন্তা করবে না আজকে, বুঝছো? এখন তাহলে শুরু করে দেই, বেশিক্ষণ লেট করে লাভ কি? কই একটু ভালো মন্দ কথা বলবে তা না, সোজা শুরু করে দিল। ভালো লাগে না, কি জন্য যে বিয়ে করলাম। সারা জীবন পড়ে আছে, কিন্তু আজকে তো আর ধৈর্য সইছে না, তাই শুরু করে দেওয়া ভালো।
তারপর আস্তে আস্তে সাগর আমার কাছে চলে আসলো এবং একসময় সাগর আমাকে তার কোলে বসিয়ে দিল। আমি তো এখন লজ্জায় মরে যাচ্ছি। যত যাই হোক না কেন, একটা সম্পর্ক ছেড়ে অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেলাম দুজনেই। লজ্জার ব্যাপার আছে একটা। সাগর, কি করতেছিস এসব? ছেড়ে দে না প্লিজ, আমার খুব লজ্জা লাগতেছে। প্লিজ, কালকে আমি তোর সামনে দাঁড়াতে পারবো না। আচ্ছা, তোমার লজ্জা যেহেতু করতেছে তাই রুমের লাইটটা অফ করে দিচ্ছি, দেখবা লজ্জা লাগবে না আর অন্ধকারে সবকিছু হয়ে যাবে। আহা, কি করতেছো? আমার খুব লজ্জা লাগতেছে। প্লিজ লাইট অফ করো না, অন্ধকারে আমার ভয় লাগবে। লাইট অফ করে দিলে তুমি ভয় পাবে না, আমি আছি তো তোমার সাথে। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বদ্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, তোমার প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বদ্ধ ঘরে যাব মরিয়া। ও আঁচল ধরে টান দিও না, লাজে মরে যাই। প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই। ও সুখের পরশ দেব তোমায়, থেকো না দূরে, শান্তিভাবে খুঁজে নিবে আমার প্রেমের আদরে।